নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার গল্প সোনার পাহাড়ের যাত্রী শেষ পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা সোনার পাহাড়ের যাত্রী শেষ পর্ব। আকাশপথে হু হু করে উড়ে চলেছে বিমান। অশ্রান্ত গর্জনে তার কানে লেগে যায় তালা। পরস্পরের সঙ্গে কথা কইতে হয় সচিৎকারে। এই তো গেল কণ্ঠ আর কানের বিপদ, বাকি রইল চোখ। কিন্তু তারও বিস্তর অসুবিধা। বিমান থেকে পৃথিবীর কতটুকুই বা নজরে পড়ে। বহু নিম্নে পৃথিবীকে রিলিফ ম্যাপের মতো দেখেই খুশি থাকতে হয়, তাও মাঝে মাঝে, কারণ যখন তখন দৃষ্টিকে রুদ্ধ করে মেঘের পর্দা। বিনয়বাবুর এ অভিজ্ঞতা এই প্রথম। তিনি ভাবতে লাগলেন, মানুষ কি সুখে এরোপ্লেনে চড়ে। তবে হ্যাঁ, আছে বটে অদ্ভুত অনুভূতির আনন্দ। স্থলচর জীব বিপুল শূন্যে ভেসে যাচ্ছি উদ্দাম গতির বেগে ধূমকেতুর মতো। কখনো উঠছি মেঘের ওপরে নীলাতপের তলায়, কখনো নামছি মেঘের ছায়ায় ছায়ায়, কখনো আমার নিচের দিকে হচ্ছে ঝুপঝুপ করে বৃষ্টিপাত, আবার কখনো নত নেত্রে সামনে বিছানা রয়েছে ধোঁয়া ধোঁয়া পৃথিবীর পট, অপরিচিত কোনো গ্রহের ঝাপসা দৃশ্যের মতো। কিন্তু যতই অপূর্ব বা বিচিত্র হোক, এই অনুমতির জন্য পৃথিবীর স্থলযান ও জলযানকে বর্জন করা চলে না। স্থলে ও জলে ছোটে রেলগাড়ি ও জাহাজ, স্টেশনে স্টেশনে বা বন্দরে বন্দরে থেমে থেমে জিরিয়ে জিরিয়ে। চোখে পড়ে যেন বিচিত্র দৃশ্য সৌন্দর্যের নব নব মহোৎসব। কত পাহাড় পর্বত নির্ঝর, কত কান্তার প্রান্তর নদ নদী, কত দেশের কত জাতের মানুষের জনতা, কত নগর গ্রাম মঠ ও মন্দির। মাঝে মাঝে নেমে ভ্রমণ করো, বিভিন্ন জাতীয় মানুষের সঙ্গে মেলামেশা ও ভাবের আদান প্রদান করো। স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার নানান নিদর্শন দর্শন করো, এবং করতে পারো আরও কত কি। রীতিমতো অভিজ্ঞতা ও জ্ঞান সঞ্চয় হয়। বিমানের একমাত্র গুণ তার দ্রুত গতি। মাত্র ৩-৪ দিনে ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে গিয়ে সে হাজির হতে পারে। আজ কলকাতার সূর্যকরোজ্জ্বল নীলাম্বর, ৩ দিন পরে লন্ডনের রৌদ্রহারা কুজ্জ ঝটিকায় আচ্ছন্ন নিরানন্দ আকাশ। এমন আকস্মিক পরিবর্তন সহসা ধারণায় আনা যায় না। বিমলদের বিমান ভারত ছাড়িয়ে বুলেটের মতো তীব্র বেগে উড়ে চলল। দেখতে দেখতে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে পেছনে ফেলে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উঠতে লাগলো। পথের বর্ণনা দেব না, কারণ বর্ণনা করবার মতো বিশেষ কিছুই নেই। বিমান নামল গিয়ে অস্ট্রেলিয়ার দ্বারা শাসিত দক্ষিণ নিউগিনির মোরেসবি বন্দরে। সেখানে হাজির ছিল বাঘাকে নিয়ে স্বয়ং রামহরি। ভূমিতলে পদার্পণ করে প্রথমেই বিমল সুদলে, খবর ভালো রামহরি? সব ভালো। আমাদের কাজ কিছু এগিয়ে রাখতে পেরেছো? তা হয়তো পেরেছি। যথা? কারো যাতে অসুবিধা না হয় সেই জন্য হোটেল ঠিক করে রেখেছি। খুব ভালো। তারপর? মালপত্র নিয়ে যাবে বলে ১০০ জন কুলি নিযুক্ত করেছি। বাহ, বাহাদুর। কিন্তু খোকাবাবু, তাদের বাদুরের চেহারা দেখলে তোমাদের কাঁপুনি দিয়ে জ্বর আসবে গো। আর গায়ের বুনো গন্ধ নাকে গেলে তোমরা ওয়াক করে বমি করে ফেলবে। আমাদের কোনো অসুবিধা হবে না, ওসব তো আমাদের গাছা হয়ে গেছে। হোটেলের সামনে একটা প্রকাণ্ড মাঠ পাওয়া গেছে। সেখানে তাঁবু খাটিয়ে আছে আমাদের সেপাইয়ের দল আর অন্যান্য লোকজন। আরে রামুরি, বাঘাকে বেঁধে ফেলো। ও যে আমাদের গায়ের ওপরে খালি খালি ঝাঁপিয়ে পড়ে জ্বালিয়ে মারলে। জাপাজাপি করছে মোড়ের আনন্দে গো। বাগাজ কদিন প্রায় উপোস করে আছে, রাতে ঘুমায়নি, কুই কুই করে কেঁদেছে। কুমার বাঘার মাথা চাপড়ে বললে, হ্যাঁ রে, আমাদের জন্য তোর মন কেমন করছিল? উত্তরে বাঘা কুমারের চারপাশে চক্কর দিয়ে বোম করে এক পাক ঘুরে এলো। তার আধখানা জিভ বার করা মুখ দেখে মনে হয় সে যেন কুকুর হাসি আসছে বিপুল পুলকে।
তারপরে সকলে হোটেলে গিয়ে উঠল। এরোপ্লেনের একটানা গুরুগর্জনের পর এখানকার স্তব্ধ ও শান্ত পরিস্থিতি তাদের কাছে অত্যন্ত উপভোগ্য বলে মনে হলো। বিমল ও কুমার নিজেদের যাত্রার আয়োজন নিয়ে ব্যস্ত রইল। কমল ঘুরতে থাকলো রামহরির পেছনে অতিরিক্ত টুকিটাকি খাবারের লোভে, এবং বিনয়বাবু আলাপ জমিয়ে ফেললেন তারই সমবয়স্ক হোটেলের ম্যানেজারের সঙ্গে। দ্বিতীয় দিনেই তাদের এখানে আসার উদ্দেশ্য শুনে ম্যানেজার সবিষয়ে বললে, আপনারা পশ্চিম নিউগিনিতে বেড়াতে যাবেন? সে যে ভয়ানক দেশ। হ্যাঁ, আমরা জেনে শুনেই এসেছি। আমাদের সঙ্গে দুটি যুবক আছে। বিপদ নিয়ে খেলা করতে তারা এত ভালোবাসে, পৃথিবীর দেশে দেশে এই খেলায় মেতে তারা ছুটোছুটি করে বেড়ায়। আপনাদের দলে একজন পথপ্রদর্শক আছে তো? বিনয়বাবু মাথা নেড়ে জানিয়ে দিলেন, না। সে কি? তাহলে পথ চিনবেন কি করে? আপনি কোনো পথপ্রদর্শকের ব্যবস্থা করতে পারেন? একটু চিন্তা করে ম্যানেজার বললে, তা হয়তো পারি। বিশ্বাসী লোক তো? অত্যন্ত বিশ্বাসী। আগে তার নাম কি ছিল তা জানি না, খ্রিস্টান হওয়ার পর তার নাম হয়েছে জোসেফ। সকলে সংক্ষেপে জো বলে ডাকে। সে পশ্চিম নিউগিনির নিউগ্রো জাতের লোক। ওই জাতের লোকেরা কতটা সভ্য, বাস করে প্রায় সমুদ্রের ধারে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জো অস্ট্রেলিয়া গিয়ে খ্রিস্টান হয় আর ফৌজের রসদ বিভাগে কাজ করে। তারপর আর দেশে ফিরে যায়নি। কিছু কিছু ইংরেজিও শিখেছে। বনে পাহাড়ের ঠিক পথে সে আমাদের নিয়ে যেতে পারবে তো? আমার বিশ্বাস পারবে। তার মুখে আপনার পশ্চিম নিউগিনির বন পাহাড়ের অনেক আশ্চর্য গল্প শুনেছি। সব কথা আমরা বিশ্বাস করিনি, কারণ তার বাড়িয়ে বলার অভ্যেস আছে। তবে মনে হয় পথঘাট তার নখদর্পণে, আর কোন পথে গেলে বিপদ আপদে সম্ভাবনা তাও তার অজানা নেই। সে কোথায়? আপাতত এক কারখানায় ঠিকা কাজ করে। তার সঙ্গে একবার কথা বলার সুযোগ হলে খুব ভালো হয়। বেশ তো, কালই তার দেখা পাবেন। বাড়ি মজার লোক এই জো, চেয়ারাখানাও জমকালো। পরদিন প্রভাতী চায়ের আসরে এক প্রায় অসম্ভব মূর্তির আবির্ভাব। মাথায় অন্তত 6 ফুট 10 ইঞ্চি উঁচু, বুকের বেরও 45 ইঞ্চির কম হবে না। দেহের ওজন অন্তত 3 মণ। প্রকাণ্ড দেহারাজ দেহ, কিন্তু দেখলেই বোঝা যায় তার মধ্যে চর্বির বাহুল্য নেই, আছে লৌহ কঠিন মাংসপেশি। গায়ের রং আবলুস কাঠের মতো কালো। পরনে বুশ শার্ট ও হাফ প্যান্ট, পায়ে জুতো নেই। হ্যাঁ, একখানা চেহারার মতো চেহারা বটে। বিমল তার দিকে তাকিয়ে রইল প্রশংসা ভরা চক্ষে। কুমার শুধলে, তুমি আবার কোন গগনের কালো চাঁদ? বিরাট মূর্তি দন্ত কৌমুদি প্রকাশ করে একগাল হেসে বললে, আমি ছেলেবেলায় আমার নাম ছিল নাগোগা। তারপর পাদ্রী সাহেব আমার নাম দেয় জোসেফ। তারপর এখানকার সকলে আমাকে জো বলে ডাকতম্য করে। এ নামটা কি আপনাদের পছন্দ হবে না? তাহলে আমাকে যে কোনো নামে ডাকুন, আমি ঠিক সাড়া দেব। বিনয়বাবু হাসতে হাসতে বললেন, তোমার জো নামটি আমাদের পছন্দ হয়েছে। জো প্রবল মস্তক আন্দোলন করে বললে, না কর্তা না, জো নামটা আমার নিজেরই পছন্দ নয়। আমার এই হাতির মতো চেহারায় অত পুচকে নাম মানাবে কেন? আমি কি নেংটি ইঁদুর? বিমল বললে, না জো, তুমি আর যাই হও নেংটি ইঁদুর নও। তবে আপাতত নাম বদলে কাজ নেই, তোমাকে আমরা জো বলেই ডাকবো। তাই ডাকুন, যতবার ডাকবেন ততবারই সাড়া দেবো। বিনয়বাবু বললেন, তোমাকে কি হোটেলের ম্যানেজার পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ কর্তা, শুনলাম আপনারা পশ্চিমে যাবেন, আমায় গাইড করতে চান। হ্যাঁ। তা আমি খুব রাজি। পথঘাট তো আমার নখদর্পণে। আমার সঙ্গে আপনারাই অনায়াসেই চোখ বুজে যেতে পারবেন, কিন্তু আপনারা কোন দিকে যাবেন আগে সেটা আমার জানা চাই। তুমি উইল হেলমিনা পর্বতের নাম শুনেছ তো? খালি কি শুনেছি কর্তা, কতবার তাকে দেখেছি। তার উপর দিকটা বরফে সাদা ধপধপ করে। একবার তার কাজ পর্যন্ত গিয়েও ছিলাম, কিন্তু তারপর চোরের মতো পালিয়ে আসবার পথ পাই না। সে কি হে, তোমার মতো মধ্য মানুষও পালিয়ে আছে নাকি?
কর্তা গো, আপনি হলে আমার চেয়েও তাড়াতাড়ি পালিয়ে আসতেন। কিসের এত ভয়? মদ্দানীদের ভয়। সে আবার কি? সেখানে যেতে গেলে প্রথমে মেয়েদের মুলুক। মেয়েদের মুলুক কি? মেয়েদের দেশ কর্তা, মেয়েদের রাজ্য। সেখানে সিংহাসনে বসে রানী, আর প্রজারাও সব মেয়ে। হাজার হাজার মেয়ে সেখানে রাজ্যের সব কাজ করে যাচ্ছে। মেয়েদের দেখে আবার ভয় কিসের? বাপ রে, জানে না তো সেখানকার মেয়েরা কি চিজ। পুরুষ দেখলেই তারা দলে দলে বর্ষা আর ধনুক বানিয়ে তাড়া করে আসে। যারা পালাতে পারে তারাই বাঁচে, আর যারা পালাতে পারে না তারা ধরা পড়ে বিরাট এক গুহায় বন্দী হয়ে থাকে। সেই ভয়ে তুমি পালিয়ে এসেছো? পালাবো না কি বলেন? 300-400 মেয়ের সঙ্গে একলা লড়াই করা যায়? বুঝলাম। পথে আর কোনো বিপদে পড়নি তো? বিপদে পড়বো কেন কর্তা? সাবধানে মার নেই। আমি বিপদ এড়িয়ে চলতে জানি। গুজবে শুনেছি গহন বনে আর জলাভূমির মধ্যে চলন্ত পাহাড়ের মতো বিরাট বিরাট জীবজন্তু ঘুরে বেড়ায়, কিন্তু তারা দয়া করে আমাকে দেখা দেয়নি। আচ্ছা, এখন এই পর্যন্ত। পরে তোমার সঙ্গে আবার কথা বলবো। সেই রাত্রের ঘটনা। জ্যোৎস্না যেন দুধালো, শুক্লধারায় পৃথিবী নয়নাভিরাম। বিমল কুমার খানিকক্ষণ নীরবে বসে দেখলে সেই জ্যোৎস্নাময় দৃশ্য, কিন্তু বেশিক্ষণ উপভোগ করতে পারলে না। বিমানে কেটেছে প্রায় বিনিদ্র রাত্রি। গত দুদিনও তোড়জোড়ে ও নানা ব্যবস্থা করবার জন্য অনেক ছুটোছুটি ও পরিশ্রম করতে হয়েছে। আজও সারা দিনটা গেছে সেইভাবেই। কাজে অল্পক্ষণ যেতে না যেতেই তাদের চোখ জড়িয়ে গেল তন্দ্রা করে। তারপরে নিদ্রা এসে সব চেতনা লুপ্ত করে দিলে অস্থায়ী মৃত্যুর মতো। ঘরের কোণে বাঘাও কম্বলের উপরে শুয়ে ঘুমের আরাম উপভোগ করছিল। পাশের ঘরে বিনয়বাবু, কমল ও রামহরি। আচম্বিতে বাঘা জেগে উঠল সচমকে। অন্ধকার ঘরে দুটো অচেনা মূর্তি, পর মুহূর্তে তার গর্জন ও আক্রমণ। কিন্তু কাউকে ধরতে পারলে না। মূর্তি দুটো খোলা দ্বারপথ দিয়ে অদৃশ্য হলো দুঃস্বপ্নের মতো। কি হলো? কি হলো? বাঘা চেঁচায় কেন? বিমল হাসতে হাসতে বললে, ঘরে চোর ঢুকেছিল। কোথায় চোর? পালিয়েছে। চোরদের আত্মরক্ষার চিরকালের নিয়ম হচ্ছে পলায়ন। কিছু চুরি করতে পারেনি তো? পেরেছে। সে আলো পাথরের কৌটো যে আমার পকেটে রেখেছিলাম। সর্বনাশ! মা ভই, আলো পাথর আর ম্যাপ আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি কেউ তা আন্দাজ করতে পারবে না। চোর নিয়ে গেছে খালি তুলো ভরা কৌটোটা। কিন্তু এই যে সন্ধানী চোর, আমাদের গুপ্ত কথা জানে। নিশ্চয়ই। আর সে হোটেলের বাইরে থেকেও আসেনি। কি করে বুঝলে? দেখো, ভেতর দিকে দরজা খোলা। পাকা পুরাতন পাপি। বাইরে থেকে দরজা খোলার কৌশল জানে। আবার ওই পথেই লম্বা দিয়েছি। তাহলে তো হোটেলের ভেতরে লোকও হতে পারে। হ্যাঁ, হতে পারে। এমন সময় হোটেলের ম্যানেজার ঘুমাবার পোশাকের ওপর একটা ওভারকোট চড়িয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো। গোলমাল কেন? দুর্ঘটনা ঘটেছে নাকি? চোর এসেছিল। খুব সম্ভব এই হোটেলেই থাকে। আমার হোটেলে চোরের বাসা? অসম্ভব। তাহলে এই দরজা দিয়ে পালিয়ে সে গেল কোথায়? কি আশ্চর্য! আমরা আসবার পর এই হোটেলে আর কেউ এসেছে? হ্যাঁ, কাল এসেছে 2 জন। তাদের নাম কি স্মিথ আর হ্যারিস? না। তবে তাদের নাম কি? একজনের নাম ফিলিপ সিমন্স আর আরেকজনের নাম ক্লার্ক চ্যাপম্যান। ব্যাস, আর কিছু বলতে হবে না। মিস্টার ম্যানেজার, ও দুটো হচ্ছে স্মিথ আর হ্যারিসেরই ছদ্মনাম। তাহলে তারা এখনও আমাদের পিছু ছাড়েনি। এসব কথা আমি কিছু বুঝতে পারছি না। কে তারা? তারা খালি চোর নয়, হত্যাকারী। পুলিশের হাতে ধরা পড়েছিল, এখন পলাতক আসামি। এমন লোক আমার হোটেলে? এখনই চলুন আমার সঙ্গে তাদের ঘরে। কি হবে মিছে ছোটাছুটি করে? আপনি একলাই যান, গিয়ে দেখবেন পাখি উড়ে গেছে। সেই কথাই সত্য হলো। ম্যানেজার তাদের ঘরে গিয়ে জনপ্রাণীর দেখা পেলে না। এত সহজে তারা ধরা দেবার পাত্র নয়।
পরদিন সকালে উঠেই বিমল বললে, কুমার, পেছনে ফেউ লেগেছে, আর অপেক্ষা করা নয়। আমাদের আয়োজন সম্পূর্ণ, কালকেই এখান থেকে পাত্তারি কোটাতে হবে। এমন সময় বাঘাকে বগলদাবা করে বিপুলবাবু জো আত্মপ্রকাশ করলে। বাঘা যে জোর কোলে চড়বার সুযোগ পেয়ে পরম আপ্যায়িত হয়েছে, সেটা বুঝিয়ে দিচ্ছে তার প্রশান্ত মুখ ও অশ্রান্ত লাঙুল আত্মরণ। বিনয়বাবু বললেন, আরে জো, তুমি এরই মধ্যে বাঘাকে বশ করে ফেলেছ দেখছি যে। জো হাসবার জন্য প্রায় আকর্ণ বিশ্রান্ত মুখ বান্তান করে বললে, কর্তাগো, আমি ওকে বশ করব কি? বাঘাই আমাকে বশ করে ফেলেছে। বিমল বললে, জো প্রস্তুত হও, কাল সকালে আমরা যাত্রা করব। আমি প্রস্তুত। তাহলে উইলহেলমিনা পর্বতেই আমাদের পথে শেষ তো? নিশ্চয়ই। পথে কিন্তু নানা বিপদ আপদ আছে, সেটা আগে থাকতেই আর একবার আপনাকে স্মরণ করেই দিতে চাই। বিপদ আপদকে আমরা থোড়াই কেয়ার করি। দেখছো তো, আমাদের সঙ্গে আছে 1 ডজন বন্দুকধারী সেপাই। সেই সঙ্গে আমরা 5 জনও বন্দুক আর রিভলভার নিয়ে আছি। তার উপরে আছে একটা মেশিন গান আর অনেকগুলো হ্যান্ড গ্রেনেড বা হাত বোমা। বিপদকে তাড়াবার জন্য এই কি যথেষ্ট নয়? একটা বেশ উঁচু লাফ মেরে জো বলে উঠল, যথেষ্ট নয় কি কর্তা? যথেষ্টটা তো বেশি। অভাবনীয় আয়োজন। আমরা অনায়াসে নারীদের উপত্যকা জয় করতে পারবো। বিনয়বাবু বললেন, জো, নারীদের উপত্যকা জয় করবার জন্য তোমার অত আগ্রহ কেন? সবিস্ময়ে 2 চক্ষু ছানা পড়ার মতন করে তুলে জো বললে, আগ্রহ হবে না? কি বলেন? সে দজ্জাল দোষী মেয়েগুলো কিনা আমাকে ধরবার জন্য তেড়ে এসেছিল। আমাকে ধরবে? আমি কি পতঙ্গ? আমি কি উচ্চিংড়ে? পাগল, তোমাকে উচ্চিংড়ে বলবে এত বড় বুকের পাটাকার? তার উপরে কর্তা, আমার এক বাসনা আছে। তোমার বাসনা আছে? নিশ্চয়ই সেটা কিছু ছোটোখাটো ব্যাপার নয়। না কর্তা, ছোটোখাটো ব্যাপার নিয়ে তো আমি মাথা ঘামাই না। শুনি, তোমার কি বাসনা? আমি চাঁদ ধরব। চাঁদ থাকে আকাশে, তাকে ধরবে গিয়ে? সে চাঁদ নয় কর্তা, সে চাঁদ নয়। তবে আবার কোন চাঁদ? নারীদের উপত্যকার চাঁদ। সেখানে আবার নতুন এক চাঁদ আছে নাকি? একটা নয় কর্তা, অনেকগুলো। বলো কি হে? আগে হ্যাঁ, আর ওদের চাঁদ আমাদের চাঁদের চেয়েও উঁচু দরের। আমাদের চাঁদ ক্ষয়রোগে ভুগে ক্রমে ছোট হয়ে শেষটা একেবারে পটল তোলে। আবার বাঁচে বটে, কিন্তু রাত ফুটালেই পালিয়ে যায়। আর ওদের চাঁদ কোনোদিন ছোট হয় না বা কামাই করে না, প্রতি রাতেই জল জল করে সমানে জ্বলতে থাকে। হ্যাঁ, এত খবর তুমি পেলে কোত্থেকে? মিশনারিদের কাছে শুনেছি, আর একজন পর্তুগিজ সাহেব সচককে দেখে এসে বলেছিল। সচক্ষে দেখেছে? তাহলে সে কি সশরীরে নারীদের উপত্যকায় গিয়েছিল? না কর্তা, একটা উঁচু পাহাড় থেকে ঝোপে লুকিয়ে লুকিয়ে সে অনেকগুলো জ্বলন্ত চাঁদকে দেখতে পেয়েছিল। কুমার বিস্মিত কণ্ঠে বললে, মঙ্গল গ্রহে গিয়ে আমরা দুটো চাঁদ দেখেই অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, জো বলে কি অনেকগুলো চাঁদ? আমি কোকো জাতের লোকেদের মুখে অনেকগুলো চাঁদের কথা শুনেছি। তাদের জনকয় লোক চাঁদ দেখবার জন্য নারীদের উপত্যকায় ঢুকেছিল। ওই 2 জন ছাড়া বাকি সবাই সেই লড়াইয়ে মেয়েগুলোর পাল্লায় পড়ে গ্রেপ্তার হয়। বিমল কথা ঘুরিয়ে দিয়ে সুতলে, আচ্ছা জো, তুমি একটা খবর দিতে পারো? হুকুম করুন। পাহাড়ে অঞ্চলে এমন কোনো পাহাড় আছে যার 3 চূড়ো? আছে। কোথায়? উইলহেলমিনা পর্বতের তলায় একটা 3-4 হাজার ফুট উঁচু পাহাড় আছে। তার উপরে দেখা যায় পাশাপাশি 3টে চূড়ো। শুনেছি সেখানে গেলে নাকি অঢেল সোনা পাওয়া যায়। সোনার লোভে তুমি কোনোদিন সেখানে যাওনি? সভয়ে 2 চক্ষু যতটা পারা যায় বিস্ফারিত করে জো বললে, ভগবান আমাকে রক্ষা করুন। বস্তা বস্তা সোনার লোভেও জো বাবাজি কোনোদিন সেমুখো হবেন না। কেন জো, কেন? ওরে বাপ রে বাপ, সেখানে যেতে পথে পড়ে কচ্ছপ মুখো শয়তানদের রাজ্যি। তাদের কাছে মানুষরা হচ্ছে পিঁপড়ের মতো পুচকে। এক এক রাশি তারা একই সঙ্গে 4-5 জন মানুষকে গপ গপ করে গিলে ফেলতে পারে। বলো কি, জায়গাটা কোন দিকে?
নারীদের উপত্যকার পরেই একটা প্রকাণ্ড ধুধু করা জলাভূমি, তারই আশেপাশের বন জঙ্গলেই নাকি সেই ভয়ঙ্কর শয়তানদের বাসা। 3 চূড়ো পাহাড়ে যেতে গেলে সেই জলাটা পার না হয়ে যাওয়ার উপায় নেই। কিন্তু সেখানকার কথা জানতে চাইছেন কেন? ভাবছি ওদিকটাতেও বেড়াতে যাব। শোনার জন্য? না জো, আমাদের শোনার লোভ নেই। আমরা অসাধারণ দৃশ্য, নতুন নতুন দেশ দেখতে ভালোবাসি, তাই সোনার পাহাড়ের দিকে যেতে চাই। তাহলে কথা গোড়াতে আমার কথা শুনে রাখুন। আপনারা অনেকগুলো বন্দুকের মালিক, তারপর দলেও ভারী, তাই আপনাদের সঙ্গে আমি নারীদের উপত্যকা পর্যন্ত যেতে পারি, কিন্তু তারপরে আমি কিছুতেই এগোবো না। আমার বাপ ঠাকুরদার দিব্যি কিছুতেই না। কচ্ছ মুখ দানবরা যদি ফলারে গন্ধ পেয়ে ধুমধুমিয়ে দলে দলে তেড়ে আসে, তাহলে বন্দুকগুলো আপনাদের রক্ষা করতে পারবে না। জো, এখানে তোমার অতটা ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা এখানে মরতে আসিনি, অবস্থা বুঝে ব্যবস্থা করব। কিন্তু আমার শর্ত ভুলবেন না। ঠিক আছে, ভুলবো না। ফ্লাই নদী। দুনিয়ায় বড় বড় নদীর সঙ্গে কেউ বিলাতের টেমস নদীর নাম উল্লেখ করে না, কিন্তু যারা মুখের কথায় ও কলমের লেখায় টেমসকে পৃথিবী বিখ্যাত করে তুলেছে, তাদের চোখে ফ্লাই হচ্ছে বৃহৎ নদী বটে। যারা ব্রহ্মপুত্র, গঙ্গা ও পদ্মা প্রভৃতির নদীর দেশ থেকে এসেছে, ফ্লাই নদী বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করবে না। তবে ব্রহ্মপুত্র বা পদ্মা প্রভৃতির সঙ্গে তুলনীয় না হলেও ফ্লাইকে বড় নদী বলে স্বীকার করা চলে। ইংরেজদের নিউগিনি থেকে এই নদীটি প্রবেশ করেছে ওলন্দাজের পশ্চিম নিউগিনির মধ্যে। প্রথমটা স্থলপথে মোটরযানে যাত্রা করে বিমল ও কুমার প্রভৃতি ফ্লাই নদীর তীরে এসে স্টিমারে গিয়ে উঠল। ক্রমে নদী গিয়ে পড়ল পশ্চিম নিউগিনির ভেতরে। এই নদীতে স্টিমার যেতে পারে 500 মাইল পর্যন্ত। তারপর জলের ধারা এত সংকীর্ণ হয়ে আসে যে স্টিমার আর চলে না। তখন বাধ্য হয়ে স্থানীয় নৌকোর সাহায্য গ্রহণ করতে হয়। একদিন তাদের মনে নদী জলে অবগাহন স্নানের আনন্দ উপভোগ করবার ইচ্ছে জাগল। কিন্তু জো বললে, কর্তা, জলে কুমিররা আছে। তাদের স্নানের ইচ্ছা বিলুপ্ত হলো। তারপর পদব্রজে আরও একটা নদীর পরে পাওয়া গেল ডিগো গোয়েল নদী। সেখানে স্থানীয় নৌকো ছাড়া জলপথে আর কিছু চলে না। নৌকাগুলো ডোঙা বা শালতি জাতীয়, বড় বড় মোটা মোটা গাছের গুড়ির ভেতরটা কুদে তৈরি করা। অনেক নৌকো চওড়া না হলেও লম্বায় বড় কম নয়। সেগুলোকে আবার নানা নকশা কেটে অলঙ্কৃত করবার চেষ্টা হয়। বিমলদের সঙ্গে লটভর তো অল্প ছিল না, তাই নৌকোর দরকার হলো অনেকগুলো। নদীপথে যেতে পাহাড় ও অরণ্য ছাড়া আর একটা দৃশ্য তাদের দৃষ্টি আকর্ষণ করলে। নদীর তীর থেকে খানিক তফাতে জলের ভেতরে খুঁটি পুঁতে তার উপরে পাটাতন এবং সেই পাটাতনের উপরে পাশাপাশি কয়েকখানা কুটির নিয়ে এক একখানি গ্রাম নজরে পড়তে লাগলো। বিনয়বাবু বললেন, হিংস্র জন্তু আর মানুষের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্যে এইসব গ্রামের সৃষ্টি। ইউরোপেও এই শ্রেণীর আদিম বসতির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। জলপথের পর সকলকে মাটিতে নেমে পদব্রজে অগ্রসর হতে হলো। পূর্ব নিউগিনি ছাড়বার পর থেকেই সভ্যতার অল্প স্বল্প চিহ্ন পর্যন্ত লুপ্ত হয়ে গেল। খালি বনজঙ্গল। মাঝে মাঝে যেসব মানুষের দল আত্মপ্রকাশ করে, তাদের ভাবভঙ্গি বন্ধু জনচিত বলে ভ্রম হয় না। নধর পাঠা দেখলে আমাদের চোখ মুখ খুশি হয়ে জোটে যেরকম, আমাদের দেখে তাদেরও চোখ মুখ সেই রকম হয়ে ওঠে। তাদের অনেকের মাথা শোভা পায় স্বর্গের পাখি রঙিন পালক, আর সকলেরই হাতে থাকে মারাত্মক সব অস্ত্র। পরনে কোন দলের তলার দিকে ঝলঝলে শুকনো পাতার পোশাক, কোন দলের সম্বল খালি খোপনি। দলে ভারী না হলে এবং সঙ্গে অনেকগুলো বন্দুক না থাকলে এই অসভ্য বন্য মানুষগুলো যে আদর করে অতিথি সরকার করতো না, সে বিষয়ে সন্দেহ নেই। সুতরাং মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে তারা নিষ্পলক নেত্রে গভীর লুব্ধ চোখে তাকিয়ে থাকত এই হাতে পাওয়া অথচ হাত ছাড়া শিকারগুলোর দিকে। একদিন এমনি কতগুলো কপনি পড়া কালো কালো ভূতের মতো লোককে বনের ভেতর থেকে চেঁচাতে চেঁচাতে ও লাপাতে লাপাতে বেরিয়ে আসতে দেখে বাঘা খাপ্পা হয়ে ধমক দিতে তাদের দিকে দৌড়ে গেল। কিন্তু জো মস্ত এক লাফ মেরে
বাঘাকে ধরে ফেলে কোলে তুলে নিয়ে বললে, আরে বাঘা, তুই মরতে চাস নাকি? জোর মুখের কথা শেষ হতে না হতেই একটা চকচকে ফলাওয়ালা বর্ষাদণ্ড বাঘার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হয়ে তাকে খুঁজে না পেয়ে মাটি কামড়ে ধরলে। কুমা দেখলে আরও অনেকে ধনুকে তীর বসিয়ে ছিলা টেনে লক্ষ্য স্থির করছে। তৎক্ষণাৎ বন্দুক তুলে টিপ না করেই ঘোড়া টিপে দিলে। কেউ হত বা আহত হলো না বটে, কিন্তু বন্দুকের এক গুরুম শব্দেই তাদের আক্কেল গুরুম হয়ে গেল। পরমূর্তি তারা হাউমাউ করে উঠে অদৃশ্য হয়ে গেল ঝাঁপ খেয়ে জঙ্গলের আড়ালে। বিমল হাসতে হাসতে বললে, আমাদের ছেড়ে বাঘার ওপরে ওদের অত রাগ কেন? জো বললে, রাগ নয় কর্তা, লোভ। লোভ? ওরা বুঝি কুকুরের মাংসের ভক্ত? মাংসের নয়, ওরা কুকুরের দাঁতের ভক্ত। সে আবার কি? কর্তা, এখানকার লোকেদের বিশ্বাস কুকুরের দাঁতে কপাল ভালো হয়। সাহেবরা যেমন ঘোড়ার নাল কাছে রাখে, এরাও তেমনি কুকুরের দাঁত সঙ্গে রাখতে চায়। যে পর্তুগিজ সাহেবের কাছে আমি নারীদের উপত্যকার কথা শুনেছি, তার পেশায় ছিল লোহা, পাথর, লবণ আর হরেক রকম ছোট ছোট গয়নার সঙ্গে কুকুরের দাঁতও ফেরি করা। ফি বছর 8 মাস সে এখানেই থাকে। এদেশে তো কুকুর পাওয়া যায় না, তাই তাদের দাঁতগুলো বিকেই যায় খুব চড়া দরে। বিমল ব্যস্ত হয়ে বললে, রামহরি, এখনই বাঘাকে শিকল দিয়ে বেঁধে রাখো। বাঘা যে বড়ই আশ্চর্য হয়ে গেল তার রকম সকম দেখি সেটা বোঝা যায়। তার মনে বোধ করি প্রশ্ন জেগেছে, সে তো কোনো অন্যায় করেনি, তবে কেন এই আপত্তিকর বন্ধন দশা? বিনয়বাবু চারিদিকে তাকাতে তাকাতে বললেন, এখানকার অরণ্যে দেখছি অনাহারে মরবার কোনোই ভয় নেই। কেন? বনে জঙ্গলে নারকেল গাছের সংখ্যাই হয় না, তেমনি অসংখ্য কলা গাছের ঝাড়। পেট ভরে কত খাবে খাও না। কমল লাভ মেরে একটা কলা গাছ থেকে কলা পেরে নিয়ে বললে, খালি কি তাই? এদেশি কলার উপরে খোসা নেই, গাছ থেকে পারো আর মুখে পুরে দাও। রামহরি ও সায়দি বললে, ভূভারতে কে কবে কথা শুনেছে কলা আছে খোসা নেই? কেবল নারকেল গাছ ওর কলা গাছ নয়, বনে বনে আরও কত জাতের গাছই নজরে পড়ল। কার্পাস গাছ, চন্দন কাঠের গাছ, তামাক গাছ প্রভৃতি। ক্রমে তারা এমন গভীর অরণ্যের মধ্যে গিয়ে পড়ল যা রীতিমতো ভয়াবহ। জঙ্গল যেন তাদের গ্রাস করে ফেললে। ভাগ্যে জো সঙ্গে ছিল, নইলে নিশ্চয়ই পথ হারাতে হতো। জো হচ্ছে বনরাজ্যের প্রজা, বনের কোলেই প্রথম আলো দেখেছে, আর বনজঙ্গলেই কেটেছে তার শৈশব, কৈশোর ও যৌবন। বনবাসী জীবজন্তুর মতন সেও সহজাত প্রভৃতি থেকে বঞ্চিত নয়। সকলকে নিয়ে যথাস্থান দিয়ে সে এগিয়ে আর এগিয়ে চলল। রামহরির সঙ্গে যাদের পরিচয় আছে তাদের কারোরই জানতে বাকি নেই যে অসম সাহসী হলেও রাতে সে শিশুর মতোই ভূতের ভয় নেতি পড়ে। সন্ধ্যা উতরে গেলেই ভূতের সঙ্গে দেখা পাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে থাকে। এখানে এসে সেদিন কিন্তু সে সন্ধ্যা হতে না হতেই একটা আস্ত ভূত দেখে ফেললে। সেদিন তারা ছাউনি ফেলেছিল জঙ্গলের প্রান্ত দিয়ে প্রবাহিত একটা ছোট্ট নদীর ধারে। তাদের পেছনে খাটানো রয়েছে সারি সারি তাঁবু। সেপাহীরা বন্দুক কাঁধে করে পাহারা দিচ্ছে। যে বিপদসংকুল দেশে এসেছে, কখন কি হয় কিছুই বলা যায় না। সতর্ক হয়ে থাকতে হয় অষ্টপ্রহর। রাত্রের আহারটা অধিকতর লোভনীয় করে তোলবার জন্য বিমল ও কুমার বৈকাল থেকেই ছিপ নিয়ে মাছ শিকার করতে নদীর ধারে গিয়ে বসেছিল। রোদ যখন গাছের টঙে চড়েছে, তখনও পর্যন্ত একটি মাত্র মাছও তাদের রসনা তৃপ্তি করবার জন্য টোপ গিলতে রাজি হলো না। বর্ষা নিয়ে হঠাৎ জো হাঁটু চলে গিয়ে নামল। বিমল বিস্মিত কণ্ঠে বললে, তুমি আবার কাকে বধ করতে চাও? মাছকে? এ নদীতে মাছ নেই, দেখা যাক। আধ ঘন্টার মধ্যেই শত শত দেখা গেল বর্ষায় বীরে জো একে একে 7-7টি মাছ ডাঙায় তুলে ফেললে। নাম না জানা নতুন জাতের মাছ। সবাই অবাক। দূর থেকে নতুন এক ব্যাপারও দেখা গেল। জো বললে, কর্তা, গেছো কাঙারু দেখেছেন? সবাই নেতি সুযোগ মস্তক আন্দোলন করলে। বিনয়বাবু বললেন,
চিরকাল তো শুনে আসছি কাঙারুরা মাটির ওপরে লাফিয়ে লাফিয়ে চলে। জো ওপারে একটা গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, না, পশ্চিম নিউগিনিতে কিছু কাঙারু আছেন, ওই দেখুন। দূর থেকে ভালো করে দেখা গেল না, তবে গাছের ডালে একটা কাঙারুর মতোই দেখতে বড় জীব বসেছিল বটে। সূর্য তখন আর পৃথিবীতে রৌদ্র বিতরণ করছে না। আগত গোধূলিকাল, ঝাপসা হয়ে আসছে চারিদিকে দৃশ্য। সন্ধ্যার অন্ধকার নামতে দেরি নেই। আচমকা রামহরি তারস্বরে চেঁচিয়ে বললে, ভূত, ভূত, মস্ত ভূত! সকলে সচমকে দেখলে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে একটা কিম্ভূত কিমাকার মূর্তি। তার মাথায় রয়েছে ছড়িয়ে পড়া আনারসের পাতার মতো দেখতে চুরু। মুখের ওপরে চোখের বোতলে রয়েছে কেবল দুটো ছেঁড়া। সর্বাঙ্গ ঢেকে রেখেছে পায়ের পর্যন্ত ঝুলে পড়া গাছের পাতার পোশাক, এবং হাতে রয়েছে একটা মুগুর। বিমল ও কুমার ভয় পেলে না বটে, কিন্তু চমৎকৃত হলো অত্যন্ত। জো বলে উঠল, কাইকা কুবু, কাইকা কুবু। কাইকা কুবু কি আবার? এদেশি পাহারাওয়ালা, ওকে সর্বদাই ছদ্মবেশ ধারণ করে থাকতে হয়। গায়ের সর্দার ছাড়া আর কারোর কাছে মুখ দেখাবার উপায় নেই। ওহে কাইকা কুবু, শুনছো? সরে পড়ো ভায়া, চটপট সরে পড়ো। এখানে ঘুষ টুস কিছু মিলবে না। দেখছো তো কতগুলো বন্দুক তোমার জন্য তৈরি হয়ে আছে। কাইকা কুবু বন্দুকগুলো দেখলে এবং বিনা বাক্য ব্যয় গা ঢাকা দিলে ঝোপের অন্তরালে। চালাক লোক। তাদের মনে হচ্ছিল এই অমঙ্গলময় জঙ্গলের বুঝি শেষ নেই। এর আধা আলো আর আধা আধারের মধ্যে তাদের বন্দী হয়ে থাকতে হবে শেষ পর্যন্ত। অবশেষে দিনের পর দিন চলতে চলতে যখন তারা প্রায় চরণশক্তিহীন হয়ে পড়েছে, তখন খুঁজে পেলে সেই দূর বিস্তৃত বনরাজ্যের সীমানা। অনেকগুলো আশ্বস্তির নিঃশ্বাস পড়ল একসঙ্গে। ধুধু করা সবুজ প্রান্তর এবং তাকে সরস করে মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে সঙ্গীত মুখরা স্রোতস্বতী। প্রান্তর ও কান্তার পার হয়ে শূন্যপথে দিয়ে তাদের অনাহুত দৃষ্টি ছুটে গেল দূরে, বহু দূরে, যেখানে আকাশ ও পৃথিবীর মিলন রেখাকে আড়াল করে বিরাট এক তুষারধবল পর্বতমালা দাঁড়িয়ে আছে। তার শিখরে শিখরে উঠছে হালকা মেঘের পতাকার পর পতাকা। বিনয়বাবু শুধলেন, ওই পর্বতটার নাম কি? জো বললে, কার্সেন্টস উপেন। বইয়ে পড়েছি ওর উচ্চতা 16,000 ফিট। রামহরি গড় হয়ে প্রণাম করে ভক্তিভরে বললে, এখানেও বাবা মহাদেবের হিমালয়। জয় বাবা, খোকা বাবুদের মঙ্গল করো। জো হেসে বললে, আমরা যেদিকে যাচ্ছি সেদিকেও আরেকটা হিমালয় আছে। রামহরি ভুরু তুলে বললে, বলো কি গো, এই যে দেখছি হিমালয়ের ছড়াছড়ি। কুমার বললে, রামহরি, ধনী মানুষরা অবসরকাল কাটাবার জন্য এক এক জায়গায় নতুন বাড়ি বা বাংলো তৈরি করে রাখে। আর তোমার মহাদেব কি যেসে দেবতা? তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। একটা হিমালয় নিয়ে তার চলবে কেন? বিমল বললে, ওসব বাজে কথা রাখো, আজ এখানেই ছাউনি ফেলে বিশ্রাম করব। আর রামহরি, তুমিও কিছু কিছু নতুন খাবার এতে আমাদের পদশ্রম লাঘব করো। রামহরি মাথা নেড়ে বললে, আয় রে আমার পোড়া কপাল, এ কি কলকাতা শহর যে মনের মতো নয় না খাবো রাখবো? বিনয়বাবু সহসে বললেন, তুমি হচ্ছ রন্ধন শিল্পের জাদুকর, তুমি ইচ্ছে করলে অসাধ্য সাধন করতে পারো। প্রশংসা পেয়ে রামহরি বললে, দেখি কতদূর কি করতে পারি। কমলের জিভে এখনই জল আসছিল। সে অনুনয়ের স্বরে বললে, তবু কি রাঁধবে একটু আঁচ দাও না ভাই রামহরি। বেশি কিছু রাতবার মাল মশলা পাবো কোথায়? তবে কাল 3টে বুনো পায়রা হাঁস পাওয়া গেছে, আর তাই দিয়ে কালই হতে পারে। আর 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 হতে পারে মটর কলাই স্যুপ। আর ভাবছি কিছু মাছের পেটি বানাবো। আর কিছু হবে না তো? তবু খাই খাই, বেশ পটেটো স্যালাডও হবে। আর বিকেলে চায়ের সঙ্গে দিতে পারি টি কেক। রামহরি ভাই, চিরদিন আমি তোমার মুসায় বয়ে থাকবো। এই নিবিড় জঙ্গলে রান্নার এতগুলো পদ, ধন্য ধন্য।
তাহলে তুমি অগ্রগণ্য। বাংলা ভাষায় কথাবার্তা চলছিল, তাই কিছুই বুঝতে না পেরে জো চুপ করে দাঁড়িয়েছিল বোকার মতো। এখন ফাঁক পেয়ে মুখ খুলে বললে, এসব কি কথা হচ্ছে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয় তো? বিনয়বাবু তার পিঠ চাপড়ে হাস্যমুখে ইংরেজিতে বললেন, না জো, ষড়যন্ত্র নয়। তোমার পাকযন্ত্রকে আরও ভালো করে চালাবার জন্য রামহরি আজ নতুন নতুন রান্না তৈরি করবে। জো আহ্লাদে আটখানা হয়ে অট্টহাস্য করে নিজের পেটের দিকে আঙুল দেখিয়ে বললে, রামহরি ভাইয়া, আমার এই উদর প্রদেশটি দেখছো তো? এর মধ্যে ঢুকে যেতে পারে একটা গোটা হাতির খোরাক। সে কথা যেন ভুলো না। রামহরি ভাষা না বুঝেও তার ভাবভঙ্গির তাৎপর্য উপলব্ধি করে বললে, জানি গো জানি, আর আধিক্যতা করে ভুরি দেখাতে হবে না গো। তোমরা পূর্বপুরুষেরা তো জন্মেছিল লঙ্কার রাক্ষসের ঘরে। এইসব কথা হচ্ছে এমন সময় দূরে আচম্বিতে বেজে উঠল অনেকগুলো দামামা। বিমল চমকে বললে, ও আবার কি? জো ভীত চক্ষে বললে, যুদ্ধের ঢাক বাজছে। ঢাকের বল হচ্ছে, আক্রমণ করো, আক্রমণ করো। আমাদেরই আক্রমণ করতে আসছে নাকি? সবর করুন কর্তা, আগে ভালো করে শুনি। বন্যদের দামামা নিজস্ব ভাষা আছে। প্রাগৈতিহাসিক অরণ্যের বাসিন্দারা ছাড়া তারা কেউ বুঝতে পারে না। আনন্দে, নিরানন্দে, নৃত্যে, শোকে, বিবাহে, যুদ্ধবিগ্রহে দামামায় জাগে বিভিন্ন বোল। আবার অসভ্যদের ঢাক রীতিমতো টেলিগ্রাফের কাজ করে। বিশেষ বিশেষ বলে তারা বনবাসীদের যে কোনো সংবাদ এক রাতের মধ্যে 100 মাইল দূরেও প্রেরণ করতে পারে। গহন বনের ঢাক হচ্ছে অসভ্যদের সংবাদ আদান প্রদানের যন্ত্র। ঢাকের সাফল্য দেখে ইউরোপীয় পর্যটকরাও প্রচুর বিষয় প্রকাশ না করে থাকতে পারেননি। অল্পক্ষণ দামামার বাজনা শুনে জো বললে, না কর্তা, আমাদের বিরুদ্ধে বুনোরা হামলা করতে আসছে না। এ তো ঘরোয়া মারামারি। এক গোত্রীয় লোকের সঙ্গে আরেক গোত্রীয় লোকের যুদ্ধ, যেখানে হামাশি হয়। দামামা ধ্বনি ক্রমেই নিকটস্থ হলো। দেখুন কর্তা, এই দেখুন। অরণ্য প্রাচীর ভেদ করে লোকের পর লোক খোলা জমির উপরে ছুটতে ছুটতে আসতে লাগলো। ক্রমে দেখা গেল প্রায় 40-50 জনকে। সামনেই নদীর বাধা দেখে তারা থমকে দাঁড়িয়ে পড়ল এবং তাড়াতাড়ি সেখানেই অর্ধচক্রাকার বেহুড়া আলোচনা করে আত্মরক্ষার জন্য প্রস্তুত হলো। তাদের অস্ত্র তীরধনুক ও বর্ষা এবং পরনে কৌপিন। তারপরই আত্মপ্রকাশ করলে আর একদল যোদ্ধা। সংখ্যায় তারা দ্বিগুণ এবং তারাই আক্রমণকারী। তাদের অস্ত্র তীর ধনুকের ও বর্ষার সঙ্গে কাঁটাওয়ালা মুগুর, আবার কারোর কারোর হাতে তরবারিও আছে। তাদের নিম্নার্ধ ঢাকা শুকনো ঘাসের পোশাকে। কি বিশ্রী মুখভঙ্গি, কি প্রচণ্ড লম্পচম্প, কি বিরাট চিৎকার! বৃক্ষবাসী পক্ষীরা আর্তনাদ করে শূন্যে উড়ে গেল। জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো বড় বড় ভীত ও সচকিত জানোয়ার। কমল ত্রস্ত কণ্ঠে বলে উঠল, দেখো রামহরি, দেখো দেখো। রামহরি আতকে উঠে দেখলে, ও বাবা, স্থলচর কুমির গো! তারা দেখতে অনেকটা কুমিরের মতো এবং আকারেও তেমনি বৃহৎ বটে, কিন্তু তাদের বিশাল গিরগিটি বললেও ভুল বলা হবে না। বাইরে বেরিয়ে এই হুলস্থুল কাণ্ড থেকে তারা তাড়াতাড়ি আবার বুকে হেঁটে অন্য একটা ঝোপের মধ্যে আক্রমণ করলে। সকালে অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। এদিকে এরই মধ্যে থেমে গেল যুদ্ধ হাঙ্গামা। যারা আক্রান্ত হয়েছিল তারা যখন দেখলে দলের দ্বিগুণ ভারী শত্রুদের বাধা দেওয়া অসম্ভব, তখন তাড়াতাড়ি প্রাণ বাঁচাবার চেষ্টা করলে। কয়েকজন পদযুগল ভরসা করে ইতস্তত দৌড় মারলে স্থলপথে। বাকি কয়েকজন নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। কেউ কেউ সাঁতার কেটে ভেসে চলল এবং কেউ কেউ সাঁতার জানে না বলে তলিয়ে গেল। কিন্তু আক্রমণের প্রথম ধাক্কাতেই 7-8 জন হত বা আহত হয়ে শয়ন করেছিল ধরাশয্যায়। তারপর আরম্ভ হলো এক রক্তাক্ত পাশবিক দৃশ্যের অভিনয়। যারা মৃত এবং যারা তখনও জীবিত, বিজেতারা কচকচ করে তাদের মুন্ডু কেটে নিয়ে উৎকট আনন্দে উন্মত্তের মতো তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। এরপরে এইসব মুন্ডুই হবে তাদের বীরত্বের ও পুরুষত্বের অভিজ্ঞান। তারা সবাই মিলে মুন্ডুহীন দেহগুলোর পা ধরে হিড়হিড় করে টানতে টানতে এবং জোরে জয় দাবামা বাজাতে বাজাতে আবার অরণ্যের মধ্যে প্রবেশ করলে। যেন দেখেও দেখলে না
এপারে সমবেত এতগুলো বিদেশি লোকের জনতার দিকে। অদূর ভবিষ্যতে যে বিপুল ভোজের আসর জমজমাট হয়ে উঠবে, তারা তখন থেকে সে আনন্দে বিবর হয়েছিল। জো বললে, আমাদের নিয়ে মাথা ঘামাবে কি? ওরা এখন যুদ্ধ জয়ের আর মাংস খাওয়ার আনন্দে মত্ত হয়ে উঠেছে। এই 7-8টা দেহের মাংসই আজ ওরা গিলে হজম করে ফেলবে। কমল শিউরে উঠে বলল, ইস, ঠিক কাণ্ড। রামহরি থপ করে বসে পড়ে বলে, আমার বমি আসছে। বিনয়বাবু বললেন, আজ আমরা সভ্য হয়ে নরমাংস দেখে লোভ জাহির করি না বটে, কিন্তু প্রাগৈতিহাসিক যুদ্ধে আমাদের পূর্বপুরুষরাও যে নরমাংস ভোজী ছিলেন না, এই কথা জোর করে বলা যায় না। আজও শুনতে পাই ভারতীয় নাগাদের দেশে কোনো কোনো জায়গায় নরমুণ্ড শিকারের প্রচার প্রচলিত আছে, তবে তারা নরমাংস ভোজী কিনা জানি না। বিমল বললে, টলস্টয়ের জীবনীতে পড়েছি, তিনি যে কোনো জীবের মাংস খাওয়া নরবুক হওয়া একই ব্যাপার বলে মনে করতেন। বিনয়বাবু বললেন, আমিষ খাওয়াতেও সংযম, নির্বাচন আর সুরুচি থাকা চাই। বাড়াবাড়ি মানুষকে রাক্ষস করে তোলে। শ্বেতাঙ্গরা হাতির মাংস খেতেও ছাড়ে না। কুমার বললে, আজকে ব্যাপার দেখে আমারও গা ঘিনঘিন করছে। আজ আমি আমিষ খাবো না। দিনের পর দিন, হপ্তার পর হপ্তা যায়, পথ আর ফুরোতে চায় না। শুকনো বন জঙ্গলের পরে এলো অশ্রান্ত বৃষ্টি ছড়া অরণ্য। সেখানকার সূর্যহারা আকাশ সর্বদাই মেঘে মেঘে মেঘময়। সেই সঙ্গে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। দিন নেই, রাত নেই, বৃষ্টি ঝরছে তো ঝরছে। মাইলের পর মাইল, কত মাইল পথ চলা হলো কেউ তার হিসেব রাখতে পারে না। বামে অরণ্যের প্রাচীর, ডাইনেও অরণ্যের প্রাচীর, সামনেও বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে যেন নিরেট অরণ্য। তার মধ্যেই পথ করে নিয়ে জো যে কেমন করে অগ্রসর হচ্ছে, সেই রহস্য কেউ বুঝতে পারছে না। দিনের বেলাও যেন সন্ধ্যাবেলা, এবং সেই আবছায়ার বৃষ্টি ঝড়ে একটানা। জামা কাপড় ভিজে স্যাঁতস্যাঁতে, শুকোবার ফাঁক নেই। ওপর পনে তাকালে দেখা যায় খালি কালো কালো মেঘের পর মেঘ ছুটে চলেছে নিরুদ্দেশ যাত্রায়। মাঝে মাঝে হঠাৎ ঝোপঝাপে ভেতর থেকে বালকের মতো ছোট ছোট ছায়ামূর্তি দেখা দিয়েই চোখেতে মিলিয়ে যায় আবার অপচ্ছায়ার মতোই। জো বললে, বাদুরে বনের বামুনরা। তারপর পেছনে পড়ে থাকে সেই ভয়াবহ বসনাশ্রাত রৌদ্রহারা বন্য জগৎ, এবং সামনে জাগে আবার মুক্ত প্রকৃতির উজ্জ্বল দৃশ্য। পার্বত্য প্রদেশ। জমি ক্রমে কঠিন ও উঁচু হয়ে উঠছে। অরণ্য ক্রমেই ছোট ছোট ঝোপে পরিণত হচ্ছে। ফাঁক পেয়ে সূর্যালোক স্বাধীন হয়ে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। কোনো কোনো গ্রামে জমি থেকে উঁচু কাঠের পাতাতনের উপরে এক একখানা বাড়ি, তাও চেরা চেরা কাঠে তৈরি এবং ছাদ শুকনো ঘাসে ছাওয়া। বাড়িগুলোর উপর দিক ত্রিকোণ, গায়ে বেশ চমৎকার কারুকার্য। খানিকক্ষণ তাকিয়ে থাকতে হয়। জো বললে, ওগুলো হচ্ছে সর্দারদের বাড়ি। একখানা বাড়ির সামনে বেঞ্চির ওপরে ভারী কি চালে বসে আছে দুজন প্রৌঢ় লোক, স্ত্রী ও পুরুষ। দেহ, হাত পা তাদের অনাবৃত, কেবল কোমরে সংলগ্ন প্রায় কৌপিনের মতো বস্ত্রখণ্ড। জো বললে, সর্দার আর সর্দারনি। এসব গায়ের বাসিন্দারা শত্রুতা বা মিত্রতা কিছু প্রকাশ করে না, খালি কৌতূহলী দৃষ্টি মেলে অবাক হয়ে তাকিয়ে থাকে। বিমল বললে, এখানকার বন্যদের মুখে তো হিংসার ভাব নেই। জো বললে, বনবাসী হলেও এরা খানিকটা সভ্য হয়েছে। বাইরের সঙ্গে এদের অল্প স্বল্প সম্পর্ক আছে। পরদিন আবার পাওয়া গেল একটা জঙ্গল, ছোট এবং অনিবিড়। মাঝখান দিয়ে চলে গেছে একটা পায়ে চলা পথ। সবার আগে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল বিমল ও কুমার। আচমকা একটা ঝোপ বেদ করে বেরিয়ে এলো কয়েকটা বলিষ্ঠ কাফরি। নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে বিমল ও কুমার কিছু বোঝবার আগেই পেছন থেকে করলে তাদের মাথার উপরে মুগুরের প্রচণ্ড আঘাত। তারা জ্ঞান হারিয়ে তখনই ভূতলশায়ী হল। ছুটে এলো দুজন শ্বেতাঙ্গ, স্মিথ ও হ্যারিস। তারা চটপট বসে পড়ে বিমল ও কুমারের জামার প্যান্টের পকেটে হাত চালিয়ে কি খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেলে না। স্মিথ তাড়াতাড়ি বললে,
ভালো করে খোঁজবার সময় নেই, এখনই সবাই চলে আসবে। হ্যারিস কাফরিগুলোকে ডেকে বললে, এই আপদ দুটোকে কাঁধে তুলে নিয়ে চলো, সে পাথরের টুকরোটা নিশ্চয়ই এদের কারোর কাছেই আছে। কিন্তু তাদের উদ্দেশ্য সিদ্ধ হলো না। দূর থেকে কমলের সজাগ তীক্ষ্ণ দৃষ্টি তাদের আবিষ্কার করে ফেললে। সঙ্গে সঙ্গে গর্জন করে উঠল তার হাতের বন্দুক, একবার দুবার। জো, জো, শত্রু, শীঘ্র ওসো, সেপাই সেপাই। সবাই বেগে ছুটে এলো, কিন্তু ভূতলে বিমল ও কুমারের অচেতন দেহ ছাড়া শত্রুদের কোনো চিহ্নই দেখতে পেলে না। একটা ঝোপ খালি নড়ে নড়ে উঠছিল। ছুটে গিয়ে ঝোপ ফাঁক করে জো অবাক হয়ে দেখলে মাটিতে পড়ে সাংঘাতিক আঘাত পেয়ে ছটপট করছে এক শ্বেতাঙ্গের দেহ। সে হচ্ছে হ্যারিস। কমলের বন্দুকের গুলি বিদ্ধ হয়েছে তার বুকে। মিনিট খানেক পরেই সে মারা পড়ল। বিমল ও কুমারের রক্তাক্ত মাথায় রামহরি জলের ঝাপটা দিতে লাগলো। বিনয়বাবু ক্ষতস্থান পরীক্ষা করে বললে, ভয় নেই, বেশি চোট লাগেনি, ব্যান্ডেজ করে দিলে দুদিনই সেরে যাবে। একটু পরে বিমল ও কুমার চেতনা ফিরে পেয়ে উঠে বসল, কিন্তু সেদিনকার মতন পথ চলা বন্ধ হলো সেইখানেই। রামহরি কাঁদো কাঁদো গলায় বললে, চুলায় যাক আলু পাতুর, তোমরা ঘরে ছেলে ঘরে ফিরে চলো। বিমল হাসি মুখে বললে, রাখে কৃষ্ণ, মারে খেয়ে। কিন্তু এক ব্যাটাকে তো কৃষ্ণ রক্ষা করেনি, ওই ঝোপের ভেতরই মরে আড়ষ্ট হয়ে আছে। কে? হ্যারিস, সেই ঢ্যাঙ্গা শয়তানটা। মারলে কে? কমল বাবু গো। সাধু সাধু, ধন্য তুমি, হে যুদ্ধজয় বীর। বিমলের মুখের প্রশংসা পেয়ে কমলের মনে আনন্দ আর ধরে না। বিনয়বাবু বললেন, এটা হলো কমলের প্রথম নরহত্যা, তবে দুরাত্মাকে মেরেছে বলে ওকে এ যাত্রা ক্ষমা করলাম। রামহরি বললে, কমল বাবু কি শুধু দুরাত্মাকে মেরেছে? এক খোকা বাবুদেরও তো প্রাণ রক্ষা করেছে। কেবল ওকে খাওয়াবার জন্যই আজ আমি একটা নতুন রান্না রাঁধব। চড়াই খুব খারাপ নয়, তবে তাকে মারিয়ে চলতে বেশি হাফ ধরে না। ধীরে ধীরে সমগ্র পার্বত্য প্রদেশ ক্রমেই উপর দিকে উঠে গিয়েছে। বিমল, কুমার, বিনয়বাবু, কমল ও রামহরি প্রত্যেকেরই সঙ্গে ছিল একটা করে দূরবীন। তাতে চোখ লাগিয়ে দেখা গেল দূরে দূরে সেই ঢালু জায়গায় গা বেয়ে নিচের সমতল ক্ষেত্রের দিকে নেমে গিয়েছে শস্য ক্ষেতের পর শস্য ক্ষেত, ধাপে ধাপে সোপান শ্রেণীর মতো। সঙ্গে সঙ্গে নজরে পড়ল সেই সব ক্ষেতে কাজ করছে কৃষাণদের দল। বিনয়বাবু বললেন, বোঝা যাচ্ছে সভ্যতার আলো এসেছে। প্রথম যুগে মানুষ যখন সভ্যতার ক খ জানত না, তখন তারা আগুন জ্বালাতেও শেখেনি। পাথরের ফলাবাসনা অস্ত্রশস্ত্র নিয়ে বনে বনে ঘুরে শিকারী জীবন যাপন করত। জীবজন্তু বধ করে তাদের কাঁচা মাংস খেত। এই শ্রেণীর বন্য মানুষ খুঁজলে আজও পাওয়া যায় অস্ট্রেলিয়ার স্থানে স্থানে। দ্বিতীয় যুগে মানুষ করলে অগ্নি আবিষ্কার, এবং আগুন জ্বালাবার কৌশলও তার অজানা রইল না। মানুষের জীবনে এলো এক আশ্চর্য অভাবিত পরিবর্তন। তারপরে ধাতু আবিষ্কার, ধাতব অস্ত্রের সাহায্যে শত্রু দমন সহজ হয়ে উঠল। তারপর সে যখন চাষবাস করতে শিখলে, তখনই পদার্পণ করলে সভ্য জগতে। নখদর্পণে এই হচ্ছে মানব সভ্যতার রেখাচিত্র। রামহরি হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললে, আপনি যে কি হিজিবিজি বললেন, কিছুই বুঝলাম না গো বাবু। বিনয়বাবু হেসে ফেলে বললে, তুমি বই টই কিছু পড়েছ? পড়েছি বই কি, বিদ্যাসাগরের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। তাহলে রামহরি আজ থাক, পরে তোমাকে ভালো করে সভ্যতার কথা বুঝিয়ে দেব। চড়াই বেয়ে তারা উঠছে আর উঠছে ওপর দিকে, ক্রমে আরও উপরে, আরও উপরে। অনেক নিচে দেখা যাচ্ছে অরণ্য আর সমতল ক্ষেত্র, আর চলমান শাকের মতো আঁকাবাঁকা নদী আর পিপিলিকার মতো ছোট ছোট মানুষ। আর চারিধারে দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়, অগণ্য পাহাড়, কোনোটা ছোট কোনোটা বড়। তারপর সেসব পাহাড়কে নগণ্য করে দিয়ে যেন আকাশে মাথা ঠেকিয়ে আর একটা বহুদূর পর্যন্ত বিস্তৃত বিশাল পর্বত, ঊর্ধ্বাংশে তার চিরতুষারের শুভ্র সাম্রাজ্য। কমল বললে, রামহরি, ওই দেখো তোমার বাবা মহাদেবের আরেকটা হিমালয়। রামহরি মাটিতে দণ্ডবৎ উপুর হয়ে আবার প্রণাম ঠুকতে ভুলে না। বিমল শুধালে, ওর নাম কি?
জো বললে, ওয়েল হেলমিনা পর্বত। কুমার সানন্দে বলে উঠল, তাহলে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি। প্রায়। প্রায় মানে? ওয়েল হেলমিনা পর্বতে যেতে হলে এখান থেকে আরও কয়েকদিনের পথ পার হতে হবে। কিন্তু আমরা তো উইল হেলমিনা পর্বতে যাওয়ার জন্য আসিনি। জানি, আপনারা শেষ পর্যন্ত যাবেন সোনার পাহাড়ে। অন্তত সেরকমই তো ইচ্ছে আছে। কিন্তু আগেই বলেছি, আমার সেখানে যেতে ইচ্ছে নেই। তাহলে কি এখান থেকে তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাও? না কর্তা, আমি নারীদের উপত্যকা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। বিমল বললে, তথাস্তু। তারপর তোমাকে আর দরকার হবে না, আমরা অনায়াসেই পথ চিনে নিতে পারবো। আপনি আমাকে আশ্চর্য করলেন। কেমন করে পথ চিনবেন? আমাদের সঙ্গে অঞ্চলের ম্যাপ আছে। বটে, কিন্তু যেতে যদি যদি কচ্ছপ মুখ শয়তানের সঙ্গে দেখা হয়? তার ব্যবস্থাও হয়তো করতে পারবো। অবিশ্বাসের হাসি ফুটল জোর কালো মুখে, কিন্তু সে আর কিছু বাক্য ব্যয় করলে না। বিনয়বাবু বললেন, বিমল, জো অকারণে ভয় পায়নি। তার এই কচ্ছপ মুখো শয়তান যদি সত্য সত্যই প্রাগৈতিহাসিক যুগের ডিপ্লোডোকাসের বংশধর হয়, তাহলে তাকে রীতিমতো ভয়ঙ্কর বলে স্বীকার না করে কিন্তু উপায় নেই। কমল বললে, আমরাও তো ভয়ঙ্কর সাজসজ্জা করে এসেছি। 17টা বন্দুক, একটা মেশিন গান, তার উপরে একগাদা হাত বোমা, ডিনামিটের স্টিক। তাও কি যথেষ্ট নয়? বিনয়বাবু রাগত স্বরে বললেন, কমল, তুমি মহা ফাজিল হয়ে উঠেছ। আমাদের কথা মাঝখানে ফ্যাচপ্যাচ করতে আসো কেন? কুমার বললে, কমল তো অন্যায় কথা বলেনি বিনয়বাবু। ডিনামাইটের স্টিকের সাহায্যে পাহাড়ও উড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, সময় পেলে। কিন্তু ডিপ্লোডোকাস কখন কোথায় হঠাৎ আড়াল থেকে বেরিয়ে গপ গপ করে এক এক গ্রাসে আমাদের গিলে ফেলবে, আমরা হয়তো বন্দুক ছোড়বার ফাঁক পাবো না। বিমল বললে, এই জানোয়ারটার বর্ণনা আরও ভালো করে একটু দিতে পারেন বিনয়বাবু? আমেরিকার কার্নেগি মিউজিয়ামের ডিপ্লোডোকাসের যে নমুনাটা রক্ষিত আছে, তার চেয়ে লম্বা জীবের দেহ পৃথিবীতে আজ পর্যন্ত পাওয়া যায়নি। ইংল্যান্ডের সাউথ কেনসিংটন মিউজিয়ামে রক্ষিত ডিপ্লোডোকাস দেহটা 20 ফুট উঁচু আর প্রায় 80 ফুট লম্বা। তার ওজন 405 মনেরও বেশি। তার মুখটা দেখতে কচ্ছপের মতোই, কিন্তু তার দেহের তুলনায় উল্লেখযোগ্যই নয়। অজগরের দেহের মতো দেখতে গলাটা অসম্ভব লম্বা, এবং দেহটা এমন বিরাট যে তার কাছে হাতির দেহ অকিঞ্চিতকর। সারা দেহের ওপরে আছে গন্ডারের চামড়ার মতো কঠিন বর্ম, গোদা গোদা পা, বিপুল লাঙল। সরীসৃপ জাতীয় অতিকায় জীব, বিখ্যাত ডাইনোসরদেরই আর এক শ্রেণী। জীবতত্ত্ববিদদের মতে মানুষ সৃষ্টিরও অনেক বছর আগে ডিপ্লোডোকাসটা জীবনযুদ্ধে হেরে পৃথিবী পৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে গেছে। বিমল বললে, তাহলে কি আপনার বিশ্বাস যে নিউগিনির আধুনিক ডিপ্লোডোকাস হচ্ছে অলস কল্পনা বিলাস ছাড়ার কিছুই নয়? তাই বা কী করে বলি? সেকালের যেসব বিলুপ্ত জীব একালে আর জ্যান্ত দেখা যাবে না বলে পণ্ডিতরা বিশ্বাস করতেন, আধুনিক যুগে তাদের কোনো কোনো বংশধরকে আবার খুঁজে পাওয়া গেছে। এই যে তোমাদের তথাকথিত স্থলচর কুমির, ইংরেজিতে যাদের মনিটর বলে, তাদের অস্তিত্ব তো অল্পদিন আগেও জানা ছিল না। সম্প্রতি সিংহল দ্বীপেও এইরকম একটা মনিটরকে বন্দি করা হয়েছে। বিমল বললে, আমিও না হয় নিউগিনির এই কুর্মাবতারকে অত্যন্ত জ্যান্ত, অত্যন্ত প্রাণান্তকর বলে ধরে নিচ্ছি। বিশেষ বৈজ্ঞানিক দিক বুঝলে সঙ্গের এতগুলো লোকের জীবন বিপন্ন করে সোনার পাহাড়ের দিকে অগ্রসর হব না। কারণ সোনার পাহাড়ের দিকে আমি যেতে চাই কেবলমাত্র আমার কৌতূহল মেটাবার জন্যে। এতগুলো মানুষের জীবনের তুলনায় আমার কৌতূহলের সীমা কতটুকু? তবে সোনার পাহাড়ের ভাবনা নিয়ে এখন থেকেই মগজকে ভারাক্রান্ত করবার দরকার নেই, কারণ আগে যাচ্ছি আমরা নারীদের উপত্যকায়। কুমার জিজ্ঞাসা করলে, জো, সোনার পাহাড়ে তুমি যেতে নারাজ, কিন্তু আর কি তোমার চাঁদ ধরবার আগ্রহ নেই? জো বললে, বলেন কি কর্তা, নেই আবার? আমি রোজ নারীদের উপত্যকার স্বপ্ন দেখি যে। জায়গাটা আরও কত দূরে? বেশি দূরে নয়, আর একটু তাড়াতাড়ি পা চালালে বোধহয় কালকেই পৌঁছে যাব। তবে তাড়াতাড়ি চালাও পা। জো পরম উৎসাহিত হয়ে কুলিতে ডাক দিয়ে বললে, জলদি চলো, আমরা অনেকগুলো চাঁদের দেশে যাচ্ছি। পরদিন প্রাতঃকাল
আগুনের ওপরে রামহরি চায়ের জল গরম করবার জন্যে কেটলি চড়িয়ে দিয়েছে। সহসা জো হন্তদন্ত হয়ে ছুটে এসে চেঁচিয়ে বললে, কর্তা, কর্তা, বড়ই বিপদ। বিমল বিস্মিত স্বরে বললে, হঠাৎ আবার বিপদ কিসের? আমাদের দলের প্রায় 50 জন কুলিকে আর দেখতে পাচ্ছি না। কেন, তারা কোথায় গেল? বোধহয় শত্রু দলে যোগ দিয়েছে। কি বলছো তুমি? শত্রু? কে শত্রু? কমল কর্তা যাকে মারতে পারেননি, খুব সম্ভব সেই ঢ্যাঙা সাহেবটা। স্মিথ? কিন্তু সে তো প্রাণের ভয়ে পালিয়ে গেছে। তার সঙ্গে আমাদের কুলিদের যোগাযোগ হবে কেমন করে? শুনুন তবে বলি, কাল কোকো যাতে 2 জন লোক আমাদের কুলিদের সঙ্গে যোগ দিয়েছিল। বনের পথে চলতে চলতে হামেশাই এমন সব লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কাজেই তাদের সন্দেহ করবার কারণ ছিল না। তাদের আমি কুলিদের সঙ্গে ফুসফুস গুজগুজ করতে দেখেছিলাম বটে, কিন্তু তবু আমি সন্দেহ করিনি। আমি ভেবেছিলাম তারা নিজের নিজের গায়ের আর ঘরবাড়ির কথা নিয়ে আলোচনা করছে। এখন শুনছি তারা অনেক টাকার লোভ দেখিয়ে আমাদের কুলিদের স্মিথের সাহেবের দলে যোগ দেওয়ার প্রস্তাব করেছিল। 50 জন বিশ্বাসী কুলি রাজি হয়নি। বাকি 50 জন কাল রাতে কখন দল ছেড়ে সরে পড়েছিল কেউ জানতেই পারেনি। এখন উপায় কি? বিমল একলাপে দাঁড়িয়ে উঠে বললে, উপায়? যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কুমার, আমাদের 5 জনের সঙ্গে জোয়েরও বুকে পরিয়ে দাও ইস্পাতের সাজোয়া পাটা আর মাথাতেও স্টিল হেলমেট। রামহরি, বন্দুকগুলো আর মেশিন গানটাও গাড়ি থেকে বের করে ফেলো। জো বললে, কিন্তু শত্রুরা এবারে দলে ভারী হয়ে আসবে। আসুক, আমরা তাদের উচিত মতো অভ্যর্থনা কোনো ত্রুটি করব না। এর ওপরেও ভাণ্ডারে জোবার এলো হাত বোমা তার ডিনামাইট স্টিক, কিন্তু বোধ করি সেসবের আর দরকার হবে না। বিনয়বাবু দুঃখিতভাবে মস্তক আন্দোলন করতে করতে ক্লিষ্ট স্বরে বললে, তাই তো, একটা রক্তারক্তি কাণ্ড হবে দেখছি। উৎফুল্ল কণ্ঠে বিমল বললে, কোচ পরোয়া নেই বিনয়বাবু। শত্রুরা আমাদের শক্তি কথা কিছু জানে না, তাদের পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু যে পক্ষেরই হোক, কতগুলো মানুষের প্রাণ যাবে তো। তাহলে কি আপনি বলতে চান আমরা বিনা যুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা পড়ব? না না, আমি তা বলতে চাই না, কিন্তু বিমল বললে, এর মধ্যে আর কিন্তু টিন্তু নেই। আপাতত শত্রুদের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে চলবে না। সবাই অগ্রসর হও, আরও তাড়াতাড়ি অগ্রসর হও নারীদের উপত্যকার দিকে। জো বিপুল উৎসাহে উচ্চস্বরে বলে উঠল, নারীদের উপত্যকা, নারীদের উপত্যকা! ঘণ্টা ঘণ্টা চাঁদ দেখতে চাও তো দৌড়ে চলো, নারীদের উপত্যকার বেশি দেরি নেই। 3-4 চুমুকে চায়ের পেয়ালা খালি করে এবং কয়েক টুকরো খাবার চটপট মুখে ফেলে দিয়ে বিমল ও কুমার প্রভৃতি চলমান দলের সঙ্গে এগিয়ে চলল দ্রুত পদে। চারিদিকে পাহাড়, কোথাও একেবারে সম্মুখে, কোথাও দূরে, কোথাও একেবারে মেঘের মতো। কোনোটা সবুজে ছাওয়া, কোনোটা ন্যাড়া ন্যাড়া, কোনোটা ধোঁয়া ধোঁয়া ছাইরঙা। শিখরের পর শিখরের ভিড়, তারা যেন শূন্যে উঠে আকাশকে খোঁচা মারতে চায়। চলতে চলতে সবাই সর্বদাই সতর্ক দৃষ্টি রেখেছে চারিদিকে, পাছে শত্রুরা অতর্কিত আক্রমণ করে। কিন্তু কোথাও শত্রুদের চিহ্নমাত্র নেই। তবে কি তাদের মত পরিবর্তিত হয়েছে? অন্তরাল থেকে তাদের যুদ্ধসজ্জা দেখে ভয় পেয়েছে তারা? কমলের অন্তত তাই বিশ্বাস। বিমলের বিশ্বাস অন্যরকম। মরিয়া হলে দুর্জনরা কোনো কিছুতে আমলে আনে না। বিশেষ করে সোনার পাহাড়ের লোভ মানুষের বিচার বুদ্ধিকে বিলুপ্ত করে দেয়। তার চোখ সজাগ থাকে। বাঘার রকম সকম দেখে কুমারও আশ্বস্ত হতে পারে না। বাঘা যেন হাওয়ায় কাদের সন্দেহজনক গন্ধ আবিষ্কার করেছে। বারে বারে 2 কান খাড়া করে সে থমকে দাঁড়িয়ে পড়ে আর চাপা গর্জন করে গুমড়ে ওঠে এবং পেছন দিক করে তীক্ষ্ণ দৃষ্টি চালন। রামহরি বলে, আমার বাঘাকে আমি চিনি। শত্রুরা নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমাদের পিছু পিছু আসছে গো। বিনয়বাবু মুখে বলেন না, মাঝে মাঝে শুধু হতাশভাবে ঘাড় নাড়তে থাকেন। অপরাহ্নকাল, রোদের ঝাঁজ কমে এসেছে। জো হঠাৎ দাঁড়িয়ে পড়ে সানন্দে বললে, ব্যাস, আমরা পথে শেষে এসে পড়েছি। ওই দেখুন, নারীদের উপত্যকা।
সকলে দেখলে নিচের দিকে তাদের চোখের সামনে জেগে উঠেছে প্রকাণ্ড এক উপত্যকা, ঘন শ্যামল নদী সজল। তার সীমানা সুদূরে বনজঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেছে আন্দাজ করা যায় না। দিকে দিকে ফসল ভরা শস্যক্ষেত, মাঝে মাঝে গ্রাম, কিন্তু ক্ষেতের চাষিদের, গ্রামের বাসিন্দাদের, জনপ্রাণীর দেখা নেই। নির্জন, স্তব্ধ, চারিদিকে কেমন একটা থমথমে ভাব, অস্বাভাবিক। একটা শহরের মতো জায়গা দেখা গেল। কতগুলো ছোট বড় রাস্তা তার বুক চিরে এদিকে ওদিকে চলে গিয়েছে। তার ধারে ধারে সারি সারি ঘরবাড়ি, কিন্তু তাও যেন জনশূন্য জনপদ। বিমল ডাকলে, জো। কথা? এখানে লোকজন নেই কেন? জো মাথা চুলকাতে চুলকাতে বললে, কি জানি, কিছুই বুঝতে পারছি না তো কর্তা। আমি তো দেখেছিলাম এখানে লোকজন গিজগিজ করছে। শুনেছি এই উপত্যকায় স্ত্রীলোক আছে হাজার হাজার। তারা গেল কোথায়? আর কোথায় তোমার অনেকগুলো চাঁদ? একটাও তো নজরে পড়ছে না। এখন তো নজরে পড়বে না কর্তা, এখন তো দিনের আলো আছে, কিন্তু ওই থামগুলোর দিকে তাকিয়ে দেখুন। একটা বড় রাস্তার ধারে সারি সারি দাঁড়িয়ে আছে পাথরে গড়া থামের পর থাম, আর সেগুলোর প্রত্যেকটার উপরে বসানো মস্ত মস্ত সবুজ পাথরের গোলক। তাদের এক একটার বের 12 ফুটের কম হবে না। জো বললে, ওই গোলকগুলোই তো চাঁদ। বিস্মিত, স্থির অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তারা সেই গোলকগুলোর দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল। গোলকগুলো প্রদীপ্ত নয় বটে, কিন্তু বেলা শেষে ঝিমিয়ে পড়া আলোয় লক্ষ্য করলে দেখা যায় তাদের ভেতর থেকে কেমন যেন একটা আভা আসছে। সবাই যেন সম্মোহিত। জো ভাবতে ভাবতে বললে, আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? শত্রুরা বোধ হয় উপত্যকার নারীদের কাছে চর পাঠিয়েছে। কেন? আমরা যে উপত্যকায় যাব সে খবরটা ওদের জানিয়ে দেওয়ার জন্য। অসম্ভব নয়, কিন্তু সেজন্য মাথা ঘামাবার দরকার নেই। বিনয়বাবু বললেন, জো, কোথায় কোন পাহাড়ের উপরে পাশাপাশি 3টে শিখর আছে? কর্তা, বাদিকে চেয়ে দেখুন। বামের নিচের দিকে বিশাল একটা জলাভূমির বুকে জল ছলছল করছে। সে যেন আকাশ নীলিমার আরশি। তার পরপার হারিয়ে গিয়েছে সুদূরের ধুমুল আবছায়। সেখানে বিরাট উইলহেলমিনা পর্বতের কোলে ছোট ছোট শিশুর মতো নানা আকারের কয়েকটা পাহাড়, এবং তারই একটার মাথার উপরে ত্রিমুকুটের মতো 3টে শিখর। জলার আর একদিকে প্রকাণ্ড এক অরণ্য, যেন পাহাড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার চেষ্টায় আকাশের পানে সবুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবং প্রবহমান প্রবল পবনের পথরোধ করে রয়েছে শত শত মহামহিরুহ। অরণ্যের তলার দিকে অন্ধকার। জো বললে, শুনেছি ওই বনেই নাকি কচ্ছমুখ শয়তানদের বাসা। শুনেছ? চোখে দেখনি? বনরা শুনে তো গায়ে কাটা দিয়েছে, তাদের আমি চোখে দেখতে চাই না। আচম্বিতে বাঘা ভয়ানক চঞ্চল হয়ে গর্জন এবং বারংবার পাহাড়ের নিচের দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করতে লাগল। নিচের দিকে তাকিয়ে বিমলের চোখ চমকে উঠল। অঙ্গুলি নির্দেশ করে সে ব্যস্তভাবে বললে, দেখো কুমার, দেখো। কুমারের সঙ্গে আর সকলেও হুমড়ি খেয়ে পড়ে যে অদ্ভুত দৃশ্য দর্শন করলে তা সম্পূর্ণরূপেই কল্পনাতীত। প্রায় পোয়া মাইল তফাতে পাহাড়ের গড়ানে পথের পাশের জঙ্গল ভেদ করে ধনুকবাণ ও বল্লম প্রভৃতি হাতে নিয়ে বেরিয়ে আসছে শ্রেণীবদ্ধ নারীর দল। তাদের রক্তের সঙ্গে কালো কেশমালা মিশে এক হয়ে গিয়েছে, এবং তাদের কারোরই দেহে একখণ্ড বস্ত্রের চিহ্ন মাত্র নেই। হঠাৎ দেখলে মনে হয় কুমোরপাড়ার রণরঙ্গিনী কালী ঠাকুরের মূর্তিগুলো যেন সহসা জ্যান্ত হয়ে মহাদেবের বুক থেকে নেমে এইখানে ছুটে এসেছে। সকলে প্রথমটা বাক্যহীন হয়ে রইল মহাবিস্ময়ে। এর যে অপ্রত্যাশিত। তারপর বিমল শুষ্ক হাস্য করে বললে, এইবারে বোঝা গেছে বীরঙ্গনাদের যুদ্ধ কৌশল। ওরা ভেবেছিল জনশূন্য নগর থেকে নির্ভয়ে আমরা উপত্যকার ভেতরে নেমে গিয়ে কিছু বোঝবার আগেই খুব সহজেই ওদের হাতে বন্দী হব। জো বললে, হ্যাঁ কর্তা, শুনেছি ওরা পারতপক্ষে পুরুষদের বধ করে না, বন্দি করে গোলামের মতো রাখে। বিমল বললে,
কিন্তু আমরা জনশূন্য নগর দেখেও তাড়াতাড়ি নিচে নেমে গেলাম না, তাই ওরা অধীর হয়ে নিজেরাই আক্রমণ করতে আসছে। কুমার বললে, ওদের দল দেখছি বেজায় ভারী, প্রায় 1000 খানেক মেয়ে বাইরে এসেছে। এখনো জঙ্গলের ভেতর থেকে মেয়ের দল পিলপিল করে বেরিয়ে আসছে। বিমল হাসতে হাসতে বললে, হাসতে দাও, আমরাও অভ্যর্থনার জন্য প্রস্তুত। বীরাঙ্গনারা বোধহয় এখনো আগ্নেয় অস্ত্রের মহিমা জানতে পারেনি। বিনয়বাবু অত্যন্ত উদ্বিগ্নভাবে বললেন, বিমল, বিমল, তুমি কি বন্দুক ছেড়ে এই নির্বোধ অসভ্য মেয়েগুলোর সঙ্গে যুদ্ধ করবে? নারী হত্যা। বিমল সকৌতুকে খিলখিল করে হেসে উঠে বললে, আপনি নিশ্চিন্ত হন বিনয়বাবু, আমি নারী হত্যা করব না। তবে কি করবে তুমি? আপনি চুপ করে দাঁড়িয়ে দেখুন, আমি একটা কিছু করবই। রামহরি বললে, যা করো তা করো খোকা বাবু, তবে মেয়ে মানুষের গায়ে হাত তুললে আমি তোমাকে ছেড়ে দেশে চলে যাব। কমল বললে, রামহরিদা, ওরা কি মেয়ে মানুষ? ওরা পুরুষের বাবা। বাঘার মাথায় আস্তে করে একটা চড় মেরে কুমার বলে, তোর কি মত রে বাঘা? বাঘা সামনের দিকে একটা লাফ মেরে শিকলি ছেড়বার ব্যর্থ চেষ্টা করে গজরে গজরে উঠল। তার অর্থ বোধহয়, একবার ছেড়ে দিয়েই দেখো না বাবু, আমি কত জোরে কামড়ে দিতে পারি। বিমল বললে, কুমার, কমল, তোমরা গোটা কয়ে হাত বোমা আর ডিনামাইটের স্টিক চট করে নিয়ে এসো তো। বিনয়বাবু সবিস্ময়ে সন্দিগ্ধ কণ্ঠে বললেন, হাত বোমা, ডিনামাইট, কি সর্বনাশ! হঠাৎ জো একদিকে হাত দেখিয়ে সঙ্গীত কণ্ঠে বলে, কর্তা, কর্তা, ওদিকে তাকিয়ে দেখুন। সকলে ফিরে সচমকে দেখলে আর একদিকে পাহাড়ের ওপর থেকে নেমে আসছে দলে দলে কালো কালো বন্য লোক। সে কালোদের দলে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে একটা অতি দীর্ঘ শ্বেতাঙ্গের মূর্তি, স্মিথ। বিমল হাসতে হাসতে খুব সহজ স্বরে বললে, বুঝেছি স্মিথ বাবাজির রণকৌশল। একদিক দিয়ে সে মেয়েদের লেলিয়ে দিয়েছে, আর একদিক দিয়ে সদল বলে নিজেই ছুটে আসছে, যাকে বলে দুমুখ আক্রমণ। ভেবেছে মাঝখানে পড়ে আমরা একেবারে পিষে মরব। কুমার বললে, ওদের কাছে একটি মাত্র বন্দুক আছে স্মিথের হাতে, বাকি সকলেই তো দেখছি তীরধনুক, বর্ষা আর মুগুর নিয়ে আস্ফালন করছে। জো বললে, কিন্তু মনে হচ্ছে ওদের দলে লোক আছে প্রায় 150। 17টা বন্দুক আর একটি মাত্র মেশিন গান ছুড়লেই চোখে ওরা অন্ধকার দেখবে। বোমা আর ডিনামাইটের দরকার হবে না। এক ঝাঁক তীর তাদের দিকে ছুঁড়ে শত্রুরা সমস্বরে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে বাঁচতে লাগলো কয়েকটা রণদা মামা, কিন্তু তীরগুলো তাদের কাজ পর্যন্ত আসতে পারলে না। বিমল বললে, শত্রুদের আর এগোতে দেওয়া উচিত নয়, ওদের তীরগুলো হয়তো বিষাক্ত। এদিকে রণরঙ্গিনীরাও একসঙ্গে চেঁচিয়ে উঠল ক্ষণক্ষণে তীব্র তীক্ষ্ণ স্বরে। তারপরেই খলখল করে অট্টহাস্য। বিমল বললে, কমল, মেয়েদের দিকে তুমি হাত বোমাগুলো নিক্ষেপ করো। কুমার, তুমি ছোড়ো ডিনামাইটের স্টিকগুলো। বিনয়বাবু অভিযোগ ভরা কণ্ঠে বললেন, বিমল। বিরক্ত স্বরে বিমল বললে, আপনি চুপ করুন বিনয়বাবু, দেখছেন না ওই যুদ্ধ পাগড়ি স্ত্রীলোকগুলো এখনো কত দূরে আছে। বোমা আর ডিনামাইটের স্টিক তাদের কাছে গিয়ে পৌঁছবে না। তাহলে ওগুলো ছুঁড়ে লাভ কি? একটু পরে বুঝবেন। সেপাইরা, ঠিক কুমার আর কমলের সঙ্গে তোমরাও উপরকার শত্রুদের দিকে গুলিবৃষ্টি করো। মেশিন গানের ভার আমি নিজে গ্রহণ করছি। বিমল মেশিন গান নিয়ে বসে চেঁচিয়ে বললে, 1, 2, 3, ছোট বোমা, ডিনামাইট আর বন্দুক। সৃষ্টি হলো আকাশ ফাটানো এক দারুণ শব্দময় ভয়ঙ্কর বিভীষিকা। গড়ানো পাহাড়ের ওপরে ফটাফট ফেটে গেল বোমা এবং ডিনামাইট। ধসে ধসে পড়ল পাহাড়ের খানিক অংশ। অনেক পাথরের চাঙড় ভীষণ শব্দে গড়াতে গড়াতে নিচের দিকে নামতে লাগলো। একসঙ্গে বোমা, ডিনামাইট ও অনেকগুলো বন্দুকের ও কলের কামানের ভৈরব শব্দ শ্রবণ। অগ্নির জলোচ্ছিকা দর্শন করে রণরঙ্গীদের হুঙ্কার ও অট্টহাস্য একবার থেমে গেল। তারা স্তম্ভিত হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল মুহূর্তের মধ্যে। তারপর সভয় আর্তনাদ তুলে বেগে পলায়ন করতে লাগলো। এমন অসম্ভব ব্যাপার তারা কখনো দেখেও নি, শোনেও নি। বোধহয় তারা ভাবলে
যারা হাতের বজ্র ছুঁড়ে পাহাড় ভেঙে খানখান করে দেয়, তাদের সামনে যাওয়া আর নিশ্চিন্ত মৃত্যুকে আলিঙ্গন করা একই কথা। ওদিকের বন্দুকের বুলেটগুলো শত্রুদের জনপাচেক লোককে পেরে ফেললে। বিমলের মেশিন গানের প্রধান ও প্রথম লক্ষ্য ছিল স্মিথের সুদীর্ঘ বৃহৎ বপু। অভ্যর্থ লোককে গুলিবিদ্ধ হয়ে সেও বিচার চিৎকার করে শূন্যে দুই বাহু ছড়িয়ে মৃত্যুশয্যায় শুয়ে পড়লে। দলপতির মৃত্যু দেখে বাকি শত্রুরা যে যেদিকে পারলে পালিয়ে প্রাণ ভিক্ষা করলে। বিমল হা হা করে হেসে উঠে বললে, ঠিক যা যা ভেবেছিলাম তাই হলো। দেখলেন তো বিনয়বাবু, আমাদের নারী হত্যা করতে হলো না। কুমার বললে, আগ্নেয়াস্ত্রের সঙ্গে কখনো যাদের পরিচয়ই হয়নি তাদের পক্ষে তো ভয় পাওয়াই স্বাভাবিক কথা। ওরা ভাবলে আমরা হচ্ছি মহা জাদুঘর, মন্ত্রগুণে আকাশে বজ্রকে বশ করে ফেলেছি। বিমল বললে, স্মিথ রাস্কেল ভেবেছিল ধারে না পারলেও আমাদের দফা রফা করে ফেলবে, তাই দুমুখ আক্রমণের আয়োজন করেছিল। সূর্য খানিক আগেই পাটে বসেছে। সন্ধ্যার ছায়া ক্রমেই ঘন হয়ে উঠেছে। একটু পরেই দৃশ্য ঢাকা পড়বে রাত্রির আঁচলে। এতক্ষণ ঘটনার পর পর আবর্তে পড়ে তারা আর কোনো দিকে তাকাবার সময় পায়নি। এখন নিচের উপত্যকার দিকে দৃষ্টিপাত করে তাদের চোখগুলো হয়ে উঠল বিস্ফারিত, নিষ্পলক ও চমৎকৃত। উপত্যকার সার বাঁধা থামগুলোর দিকে প্রত্যেকটা শীর্ষদেশে দেখা যাচ্ছে বড় বড় আলোক আলোক গোলক। পথে নেই অন্ধকার। জো উত্তেজিত কণ্ঠে পড়ে উঠল, চাঁদমালা কর্তা, চাঁদমালা, হ্যাঁ আমার নয়ন সার্থক। বিনয়বাবু বিস্মিত কণ্ঠে বললে, মেয়েগুলো খালি রায়বাঘিনী নয়, কাপড় পরে না বটে, কিন্তু সভ্যতার অনেক কিছুই জানে। পুরুষদের সাহায্য না নিয়েই ক্ষেতের চাষ করে ফসল ফলায়, পথ কাটে, ঘর বাড়ি বানায়, শহর বানায়। তার উপরে আবিষ্কার করেছে অনির্বাণ আলোক রহস্য। সভ্যতা গর্বিত এশিয়া, ইউরোপ, আমেরিকা রাজ্যে কেউ কখনো পারেনি। ধন্য, ধন্য। কমল বললে, কিন্তু লড়াই মেয়েগুলো গেল কোথায়? শহরে তো তাদের দেখতে পাচ্ছি না। কুমার বললে, আমাদের ভয় বন জঙ্গলে লুকিয়ে আছে। প্রলুব্ধ মুখে জো বললে, একবার শহরটা বেরিয়ে এলে কেমন হয়? কেন? গোটা ছয়েক চাঁদ মাথা তুলে নিয়ে আসি। পাগল, ওগুলো নীরের পাথরের গোলক। বের প্রায় 12 ফুট হবে, ভীষণ ভারী, বয়ে নিয়ে যাবে কেমন করে? কর্তা, হাতে চাঁদ পেলে আমার গায়ে হবে মত্ত মাতঙ্গের মতো শক্তি। না হে জো, এই অন্ধকারে বনজঙ্গলে পাহাড়ের উত্তরাই বয়ে নিচে নামা যুক্তিসঙ্গত নয়। আমরা কাল সকালে উপত্যকায় নামব। যেমন করে হোক জানতে হবে তো আলো পাথর পাওয়া যায় কোন পাহাড়ে। আজ এখন বিশ্রাম। জো, ছাউনি ফেলবার আয়োজন করো, সেপাই সাবধানে পাহারা দিক। কমল বললে, রামরিতা, তুমি তাড়াতাড়ি রান্না চলিয়ে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আচম্বিতে কিসের একটা বিষম ঝাপট খেয়ে বিমলের ঘুম ভেঙে গেল। বুঝতে পারলে সে শটান হয়ে পাহাড়ের কনকনে পাথরের ওপরে। ঘুমের ঘোরে তার মনে হলো দূরে যেন কারা আকাশ কাঁপিয়ে কামান ছুটছে। কিন্তু আকাশের বুকে আগুন জ্বলে কেন? চোখ কচলে ভালো করে দেখে বুঝলে ও হচ্ছে বিদ্যুৎ শিখা, এবং গর্জন করছে কামান নয়, বজ্র। তারপর অনুভব করলে তুমুল ঝোড়ো হাওয়ার ধাক্কার পর ধাক্কা। শুনতে পেলে প্রচণ্ড ঝঞ্ঝাবর্তের হুঙ্কারের পর হুঙ্কার। মাথার উপর থেকে কোথায় উড়ে গিয়েছে তাঁবুর আচ্ছাদন। প্রভাত হয়েছে, ছাইমাখা বিষণ্ণ প্রভাত। আরও সব শব্দ কানে আসে, বড় বড় গাছের পর গাছ ভেঙে পড়া শব্দ, সঙ্গে লোকজনদের হৈ হৈ রবে চিৎকার। কুমারের উচ্চকণ্ঠের ডাক, বিমল, বিমল! কুমার, এই যে আমি। কাছে এসো, সাইক্লোন! আর সবাই? আমরা সবাই এক জায়গায় এসে মাটিতে উপরে শুয়ে আছি, নইলে ঝড়ে উড়ে যাব। বাতাসের কি ভয়ানক জোর! তুমিও তাড়াতাড়ি এসে লম্বা মন হও। সেই মুহূর্তে বিমল উপলব্ধি করলে পাহাড়ের সঙ্গে সঙ্গে তার দেহও দুলছে। পাহাড় যেন জীবন্ত হয়ে উঠেছে। পাহাড় দোদুল্যমান। সে কি স্বপ্ন দেখছে নাকি? বিনয়বাবু সবাই চেঁচিয়ে উঠলেন, ভূমিকম্প, ভূমিকম্প! তারপর সেসব কি অনির্বচনীয় ধ্বনি ও প্রতিধ্বনি।
শুনলে রোমাঞ্চিত হয়ে ওঠে সর্বাঙ্গ। বুক ধরাস ধরাস করতে থাকে কি অজ্ঞাত অভাবিত আতঙ্কে। শব্দ বাড়তে বাড়তে শেষে যেন কর্ণভেদী হয়ে উঠল, যেন আকাশ ও পৃথিবীকে পরিপূর্ণ করে তুলল। হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো পর্বতের বৃহৎ বৃহৎ অংশ। কোথাও পর্বতপৃষ্ঠ সে দুফাক হয়ে ভেতর থেকে বেরোতে লাগলো গন্ধকের গন্ধপূর্ণ দম বন্ধ করা পুঞ্জ পুঞ্জ ধোঁয়া আর আগুনের লকলকে ক্রুদ্ধ শিখা। প্রতি মুহূর্তে বিমলের ভয় হতে লাগলো, এই বুঝি তার মাথার উপরে পাহাড়ের চাঙর ভেঙে পড়ে, এই বুঝি তার পিঠের তলায় রাক্ষসে হাঁ করে পাহাড়টাকে গপ করে গিলে ফেলে। উপত্যকা থেকে শোনা গেল হাজার হাজার নারী সভয়ে কাতর চিৎকার করছে সমস্বরে। শায়িত অবস্থাতেই ঊর্ধ্বদেহ খানিকটা তুলে বিনয়বাবু বললেন, কি ভয়ানক, কি ভয়ানক, দেখো দেখো। সকলে স্তম্ভিত নেত্রে দেখলে ত্রিমুকুট সোনার পাহাড়ের দুটো শিখর টলটালায়মন হয়ে ভীষণ শব্দে দিক বিদিক পরিপূর্ণ করে ভেঙে পড়ে গেল নিচের দিকে। তারপরে আর এক রোমাঞ্চকর আকাশ কাঁপানো শব্দ শোনা গেল। তখনই অগভীর জলাভূমি হয়ে উঠেছিল ঝটিকা তাড়িত বিক্ষুব্ধ সুগভীর হৃদের মতন। তার উপরে সেখানে কোথা থেকে তীব্র বেগে ধেয়ে এলো ভীমনাদে লক্ষ লক্ষ ফেনায়িত তরঙ্গ বাহু তুলে উন্মানিনীদের মতন নাচতে নাচতে দুকুলপ্লাবী ভয়ঙ্করী বন্যা। তারপরে সেই প্রচণ্ড শব্দ জগতের মধ্যেও আবার কাদের বুকে রক্ত জল করা গর্জনময় বিকট অথচ আত্মচিৎকার। ওরকম অমানুষিক চিৎকার তারা কেউ শ্রবণ করেনি। রামহরি ভয়ে কেঁদে উঠল, কমলের দেহ থরথর করে কাঁপতে লাগল। বিপুল বিস্ময়ে জড়ীভূত দেহে সকলে দেখলে বন্যার প্রখর টানে ডালপালার মতন বেগে ভেসে যাচ্ছে এমন তিনটে মহাকায় অবিশ্বাস্য কালো কালো জীব, যাদের এক একটা জঠরে অনেকগুলো হাতির স্থান সংকুলান হতে পারে। তাদের অতি দীর্ঘ গ্রীবাদেশের সঙ্গে মাথাটা একেবারে জলের ভেতরে ডুবে যাচ্ছে, আবার ছটপটিয়ে ভেসে উঠছে এবং তাদের সুবিশাল লাঙুলের আচারে আচারে শূন্য দেশে উৎক্ষিপ্ত হচ্ছে যেন জলস্তম্ভের পর জলস্তম্ভ। ভাসতে ভাসতে তারা কোথায় অদৃশ্য হয়ে গেল। রুদ্রশ্বাসে জো বললে, কচ্ছপ মুখ শয়তান। অভিভূত কণ্ঠে বিনয়বাবু বললেন, ডিপ্লোটোকাস। ভূমিকম্প থেমেছে, ঝড়ের বিক্রম কমেছে। বিমল সুতলে, আমাদের লোকজন? জো বললে, সব ভয় পালিয়েছে। আর আমাদের রসদ? সব তছনছ হয়ে গেছে। বিমল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর মুখ তুলে বললে, বিনয়বাবু, এখন আমাদের কি করা উচিত? ফিরে যাওয়া। ঠিকই বলেছেন, তাই চলুন। আমাদের হাতে বন্দুক আছে, বনে পশুপক্ষী আছে, অনাহারে মরবার ভয় নেই। বেশ অ্যাডভেঞ্চার তো হলো, এবারে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। জো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বকতে লাগলো, তারপর রুক্ষ স্বরে বলে, আপনারা ফিরে যাবেন? হ্যাঁ। যান, কিন্তু আমি যাব না। বিমল বিস্মিত স্বরে বললে, তুমি কি করতে চাও? তার দৃষ্টি উদ্ভ্রান্ত। সে বললে, আমি ওই উপত্যকায় নামব। একলা? হ্যাঁ হ্যাঁ, একলা। ওখানে কেন যাবে? আমার চাঁদ না পেলে চলবে না। কি বলছো তুমি? হো হো রবে অট্ট আশ্চ করে জো বললে, আমার চাঁদ চাই, আমার চাঁদ চাই। একটা নয়, অনেকগুলো চাঁদ। সে হন হন করে এগিয়ে গেল পাহাড়ের প্রান্ত দেশে। কমল দৌড়ে গিয়ে তার একখানা হাত চেপে ধরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে, তফাৎ যাও, তফাৎ যাও। উগ্র স্বরে এই কথা বলে সে নিজের পেশিবদ্ধ বলিষ্ঠ বাহু মুক্ত করে নিলে প্রবল টান মেরে, এবং তারপর গড়ানে পর্বতপৃষ্ঠ দিয়ে উপত্যকার দিকে নেমে গেল দ্রুতপদে। তাকে জোর করে ফিরিয়ে আনবার জন্য বিমলও তাড়াতাড়ি এগিয়ে গেল পাহাড়ের ধারে, কিন্তু কিছুই দেখতে পেল না। তখনও সমস্ত দৃশ্য আড়াল করে রেখেছে গন্ধকের দুর্গন্ধে পরিপূর্ণ ধূম্র ধূসর নিবিড় ধূলিপটল, এবং তারই ভেতর থেকে শোনা গেল জোর উচ্চকণ্ঠের চিৎকার, অনেকগুলো চাঁদ, অনেকগুলো চাঁদ।
দুঃখিতভাবে মাথা নাড়তে নাড়তে বিনয়বাবু বললেন, ঘোর উন্মাদের লক্ষণ। বোনের ছেলে জোর আদিম মস্তিষ্ক এত বেশি ঘটনার ঘাত প্রতিঘাত সহ্য করতে পারলে না। বিমল বললে, আরও কিছুক্ষণ থাকলে আমাদেরও মাথা খারাপ হয়ে যেতে পারে। রামহরি, তাড়াতাড়ি তলবি তলবা গুছিয়ে নাও। রামহরি কপালে করাঘাত করে বললে, তলবি তলবা কি কিছু আছে গুছিয়ে নেব? নেয়াত বাবা মহাদেবের করুণা, তাই প্রাণ পাখি এখনো কাছাচারি হয়নি গো। কুমার বললে, বিদায় সোনার পাহাড়, বিদায় আলো পাথরের গুহা। কমল বলতে যাচ্ছিল, কিন্তু অ্যাডভেঞ্চার। তৎক্ষণাৎ কটমট করে কমলের দিকে তাকিয়ে বিনয়বাবু তার মুখ বন্ধ করে দিলেন। বাঘা সারমে ভাষায় কিছুই বলবার চেষ্টা করলে না। এই প্রাকৃতিক মহাবিপ্লব তাকে একেবারে হতভম্ব করে দিয়েছে। তার ঊর্ধ্বে উদ্ধৃত জয় পতাকার মতো লাঙুল আজ গুটিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে পেটের তলায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার গল্প সোনার পাহাড়ের যাত্রী। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।